আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছ ইনশাআল্লাহ? ফেসবুকে ওয়েব অ্যাপে যারা যুক্ত হয়েছে তারা একটু খালি জানিয়ে দাও যে সব কিছু ক্লিয়ার কিনা। ভেরি গুড। আজকে আমরা জৈব যৌগ না, জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি 2 নম্বর ক্লাস করছি। ওকে। এবং গতদিন আমরা কি কি পড়েছিলাম আমি যদি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। গতদিন আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে দুটো টপিক থেকে প্রশ্ন আসবেই, একটা হলো টিস্যু কালচার আর একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ওকে। তো যেহেতু টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আমরা পড়ব, তো গতদিন আমরা কিন্তু টিস্যু কালচারের A to Z পড়ে ফেলেছি। গতদিন আমরা টিস্যু কালচারের A to Z পড়ে ফেলেছি। দেখি তোমরা আমাকে বলো তো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এইটা আজকের দিনের প্রথম প্রশ্ন বলো, লাইভ কোয়েশ্চেন 1। সাউন্ড অনেক কম ভাইয়া, ঝাপসা। ঝাপসাটা ক্লিয়ার হয়নি? ক্লিয়ার করলাম তো। আমার মনে হয় এখন কিছুটা ক্লিয়ার। ফোকাস আনফোকাসড হয়েছিল। ফ্যান্টাস্টিক। যারা 212 লিখছো 212 না, 121। 121 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড। 121 ডিগ্রি সেলসিয়াস। শুধু 121 লিখলে হবে না, অনেক জায়গায় অনেক সময় পরীক্ষায় দেখবা যে এই জায়গায় ফারেনহাইট দিয়ে দিয়েছে। ফারেনহাইট না, কিন্তু ছোট ছোট চেঞ্জ করে ভর্তি পরীক্ষায় বা এমসিকিউতে তোমাকে টেস্ট করার জন্য তুমি কতটুকু মনোযোগ দিয়ে খেয়াল করেছো। আচ্ছা, যদি এইটাই প্রশ্ন করে, এটা তো তাপমাত্রা, যদি এটাই প্রশ্ন করে চাপ কত, সাবাস ফারিয়া, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব অ্যাপে যারা উত্তর দেয় তারা 10 সেকেন্ড আগে উত্তর দিতে পারে, কারণ ওটা 10 সেকেন্ড আগে জিনিসটা খেয়াল করে। ফেসবুকে 10 সেকেন্ড ল্যাটেন্সি ঘটে। তো ফ্যান্টাস্টিক। ফেসবুকেও সবাই রাইদা, ফারহান, হানি, তারপরে মিম, এখানে নূর হোসেন, ফারিয়া, ফ্যান্টাস্টিক। তাহলে চাপ কত? 15 পাউন্ড। খুবই ভালো, খুবই ভালো। তার মানে তোমরা টপিকটা আসলে গ্র্যাব করেছো, তোমরা টপিকটা বুঝতে পেরেছো। এবং গতদিন আমরা এটা ছবিও দেখেছি। আমরা A to Z পড়েছি যে কিভাবে এক্সপ্লান্ট থেকে আমরা ছোট থেকে জিনিসটাকে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে একটা ছোট্ট টিস্যু থেকে বড় একটা জিনিস তৈরি করি। তো এইটা আমাদের গতদিনের পড়া ছিল। আমরা আজকে সেই জায়গা থেকে সামনের দিকে আগাবো। আমাদের আজকের টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। খুব ভালো করে দেখো, টপিকটা বড় করে লিখছি আমি। রিকম্বিনেন্ট রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এইটাই মূল পড়া। তুমি যদি এইটার বেসিকটা বুঝে যাও, তাহলে এইখান থেকে 4-5 রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা তুমি উত্তর করতে পারবা। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো যে ধরো তুমি মাছ রান্না করতে শিখে গেলা, যে মাছ কিভাবে কাটতে হয়, মাছ কেটে কিভাবে। আমি এখন রান্নাবান্না, মানে আমি আমার লাইফে, যেহেতু বাবা মা তোমাদের মতো আমাকেও আদর আদর দিয়ে বড় করেছেন, তবে আমি একটা, মানে কি বলে, জীবনের 27-28 বছর কিছু বিষয়ে পুরোপুরি অকর্মণ্য ছিলাম। যেমন হলো ধরো আমি কখনোই রান্নাঘরে যাই নাই, তো কখনোই রান্নাঘরে যাওয়ার দরকার পড়ে নাই। যখন বাসায় ছিলাম, ঝাপসা এখনো দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, আবার দেখছি। আমি তো দেখলাম যে এখন ঝাপসা কিনা। ঝাপসাটা কি কাটছে ফেসবুকে? এখনো কি ঝাপসাটা কেটেছে? ঝাপসাটা কি কেটেছে? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তো আমি জীবনের প্রথম 27-28 বছর যেহেতু রান্নাঘরে কখনো যাওয়া লাগে নাই, যেহেতু বাসায় ছিলাম যখন, তখন আম্মু রান্না করে খাওয়াইছে। যখন ঢাকা মেডিকেলের হলে থাকলাম বা যখন রাজুক কলেজে পড়েছি, তখন তো একটা হোস্টেলে থাকতাম, তো ওখানে দুই দুই তিন বেলা খাবার দিত। যখন ডিএমসির হলে থাকলাম, তখন তো মনে করে ক্যান্টিন বা ক্যান্টিন থেকে খাবার দিয়ে যেত। তো আমি রান্না বান্না কখনোই শিখি নাই। এই গত 1-2 বছরে আমার মনে হলো যে না, শেখা দরকার, শেখা দরকার। এবং তখন আমি এই ইউটিউব দেখে, আমার সবচেয়ে বড় শিক্ষক হলো ইউটিউব। ইউটিউব দেখে আমি এখন খুবই ভালো রান্না, মানে বেশি প্রশংসা হয়ে যাচ্ছে, তবে আমি কয়েকদিন রান্না করেছি এবং যারা খেয়েছে তারা বলেছে খুবই ভালো। তো আমি জাস্ট ইউটিউবে যা করে আমি জাস্ট কপি করে দিই। তো এখন আমার কনফিডেন্স আছে যে আমাকে যদি কেউ মাছ রান্না করতে বলে, আমাকে যদি কেউ মাংস রান্না করতে বলে, যদি কেউ খিচুড়ি রান্না করতে বলে, এগুলো আমি এখন করতে পারবো। তো
কারণ আমি আমার বেসিকটা, রান্নার মেইন আইডিয়াটা আমি বুঝে গেছি। এর আগে আমার কাছে মনে হতো যে কি রান্না, আহ, রান্না রান্না কিভাবে করে, আমি তো খুব অবাক হতাম। যখন আমি নিজে করলাম, জিনিসটা আসলে খুব কঠিন কিছু না, ঘুরে ফিরে বেশিরভাগ জিনিসের বেসিক একই। তো তুমি যদি মনে করো মাছ রান্না করতে শিখে যাও, তোমার যদি মাছ রান্না করতে শেখা থাকে, তাহলে ভাইয়া তুমি ইলিশ মাছও রান্না করতে পারবা, তুমি রুই মাছও রান্না করতে পারবা, তুমি কাতলা মাছও রান্না করতে পারবা, তাই না? এবং তুমি ধরো মাগুর মাছও রান্না করতে পারবা। তো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এই জিনিসটার তুমি যদি বেসিক মেইন আইডিয়াটা বুঝে যাও, তাহলে মেইন আইডিয়াটা বুঝে গেলে তুমি এইখান থেকে যত রকমভাবে প্রশ্ন আসবে সবগুলোই উত্তর করতে পারবা। কীরকম প্রশ্ন আসবে দেখো, এই প্রযুক্তি ব্যবহার করে আমরা বর্তমানে কি কি তৈরি করি। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা বর্তমানে তৈরি করি হলো ইনসুলিন। তো তোমাকে কেউ বলল যে ইনসুলিন তৈরির প্রক্রিয়াটা বর্ণনা করো, ভাইয়া এইটা লিখে দিলেই হয়ে গেল। শুধু জায়গায় জায়গায় ইনসুলিন শব্দটা বসাই দিতে হবে যে ইনসুলিন তৈরিতে। এর আগে তো মনে করি বেসিকটা শিখে গেলে তুমি সব কিছু তৈরি করতে পারো। তারপর ধরো ইনসুলিনের পাশাপাশি তোমাকে আর কি কি তৈরি করতে বলতে পারে, ধরো ইন্টারফেরন। এগুলো কি সেগুলো সবই পড়ে ফেলবো আজকে, দ্রুত পড়ে ফেলবো, চেষ্টা করবো আজকের মধ্যেই পুরাটা পড়ে ফেলার। ইন্টারফেরন, ইনসুলিন, ইন্টারফেরন। নাম্বার 3, ধরো এই দুটোই কিন্তু হুবহু একই প্রসেস, এইটা মেইন প্রসেস, এগুলো খালি একই প্রসেসে এগুলো সব তৈরি করা হয়। তারপর ধরো টিপিএ তৈরি করো। টিপিএ, তুমি বলো ভাই টিপিএ আবার কি, এইসব শব্দ তো জীবনে প্রথমবার শুনছি। কিন্তু টিপিএ তৈরি করতে বললেও তোমার প্রসেস কিন্তু একই, ওই সেম প্রসেস তুমি ফলো করবা। বোঝাতে কি পেরেছি? তাহলে আমরা যদি মাছের রান্নাটা শিখি, তাহলে ইলিশ মাছও রান্না করা যাবে, রুই মাছও রান্না করা যাবে, বোয়াল মাছও রান্না করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মেইন পোর্শনটা, মেইন আলোচনাটা শিখে ফেলা। আমরা যদি মেইন আলোচনাটা শিখে যাই, তাহলে এগুলো সবগুলো একটা পড়া মানেই সবগুলা পড়ে ফেলা। কথা ক্লিয়ার? তাহলে আজকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এই জিনিসটা সবার আগে বেসিক আইডিয়াটা আমরা এখন বুঝবো, তারপরে বই থেকে জাস্ট একদম দেখে নিব। তো এখানে তুমি যদি একটু শব্দটার দিকে তাকায় দেখো, চলো পড়া শুরু করি। তুমি যদি শব্দটার দিকে তাকিয়ে দেখো, রিকম্বিনেন্ট, তো তোমরা সবাই আমি জানি যে তোমরা এইচএসসি 25, তোমরা হয়তো বা কম্বিনেশন শব্দটার সাথে পরিচিত, তাই না? কম্বিনেশন, আমরা তো এই কথাটার সাথে পরিচিত, কম্বিনেশন, তাই না? কম্বিনেশনটা কিরকম? ধরো এরকম, এটা একটা সেট, এইটা একটা সেট, তো ইএফজিএইচ, এটা একটা সেট, এটা একটা সেট, তো এটা একটা কম্বিনেশনে আছে। তুমি বললে যে আমি এই কম্বিনেশনটা চেঞ্জ করতে চাই। তুমি চেঞ্জ করলে এই কম্বিনেশন তুমি এরকম করলা, এ বি ই এফ জি সি ডি জি এইচ। কি করলা তুমি? জাস্ট কম্বিনেশনটা কি করে দিলা? তুমি জাস্ট কম্বিনেশনটা চেঞ্জ করে দিলা। কম্বিনেশন মানে গঠন শৈলী, তাই না? কম্বিনেশন শব্দটার অর্থ গঠন শৈলী। তুমি কি করলা? কম্বিনেশনটা চেঞ্জ করলা, এটাকে আমরা বলি কম্বিনেশন, তাই না? বলে না যে টিম কম্বিনেশন আমরা ভাঙতে চাই না। যারা ক্রিকেট মাঠে যখন খেলা হয় বা ফুটবলের যখন খেলা হয়, 11 জন খেলে। এই যে বাংলাদেশ পাকিস্তানের সাথে টেস্ট জিতলো, তো সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে দেশে, খুনের মামলা। তো অনেকেই বলছে যে আসলে খুনের মামলা হোক, ওকে টিমে রাখা হোক, কারণ এই কম্বিনেশনটা খেলে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও যাতে ভালো করতে পারে। তোমরা যারা ফলো করো তারা বুঝতেই পারছো, এটাকে বলে টিম কম্বিনেশন। তাহলে এখানকার শব্দটার নাম কি? রিকম্বিনেশন। তো মানে একটা গঠন ছিল, সেই গঠনটাকে আমরা একটু পরিবর্তন করব, নতুন করে গঠন তৈরি করব, সেটাকে আমরা বলবো রিকম্বিনেশন। তাহলে একটা ডিএনএ ছিল, সেই ডিএনএটাকে একটু পরিবর্তন করব, সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। তো কিরকম ঘটনাটা, চলো একটা বেসিক আইডিয়া, আমরা মেইন আইডিয়াটা নেই। চলো আমরা ছোট্ট করে মেইন আইডিয়া নিই। ধরো আমরা কি বানাবো, আমরা একটু ঠান্ডা মাথায় এইটা বুঝে নিলেই হয়ে গেল। এটা একটা ক্লাস 3 এর বাচ্চাও বুঝতে পারবে যদি একবারই মনোযোগ দেয়। আমরা কি তৈরি করব? আমরা ল্যাবরেটরিতে ইনসুলিন তৈরি করব। কোথায় তৈরি করব ইনসুলিন? ল্যাবরেটরিতে। ল্যাবরেটরি, তুমি কোথায় তৈরি করবে ইনসুলিন? ল্যাবে। তুমি ইনসুলিন তো আমাদের শরীরে কি করে ভাইয়া? তোমার আমার শরীরে ইনসুলিন কি করে? রক্ত থেকে
রক্তের গ্লুকোজ গুলাকে কোষের মধ্যে ঢুকায় দেয়, রক্তের গ্লুকোজ কমায়। ইনসুলিনের কাজ কি? রক্তের গ্লুকোজকে কমানো। ফলে এই যে তোমার কোষগুলো শক্তি পায়, আমরা যে খাবারটা খাই, খাবারটা খাওয়ার পর ভাতগুলো তো প্রথমে গ্লুকোজে রূপান্তরিত হয়, গ্লুকোজটা আগে রক্তে যায়, রক্ত থেকে এইটাকে কোষের মধ্যে কে প্রবেশ করায়? রক্ত থেকে এই যে একটা কোষ, এই যে আমাদের কোষ, এই যে কোষ, এই যে এগুলো আমাদের কোষ, তাই না? আর এই যে এগুলো হলো রক্তনালী। তো এই যে রক্তনালী, কোষের চারপাশে রক্তনালী, এই রক্তের মধ্যেই তো ভাইয়া গ্লুকোজগুলো লুকিয়ে থাকে, গ্লুকোজগুলো এর মধ্যে থাকে, জি মানে গ্লুকোজ। এই যে গ্লুকোজটা ভিতরে ঢুকে, কোষের মধ্যে ঢুকে, এইটাকে ঢুকতে কে সাহায্য করে জানো? এইটাকে ঢুকতে সাহায্য করে এই রক্তের মধ্যে থাকা ইনসুলিন। ইনসুলিন থাকে বলেই গ্লুকোজটা রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করে। যদি ইনসুলিন না থাকে তাহলে এইটা আর রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করবে না। ফলে রক্তের মধ্যে এই যে ইনসুলিন থাকলে এই তিনটা গ্লুকোজ তো ভিতরে ঢুকে যাইতো, যেহেতু ইনসুলিন থাকবে না তাহলে এই তিনটা গ্লুকোজ রক্তেই থেকে যাবে। ফলে রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যাবে। ফলে ইনসুলিনের অভাবে যেই ঘটনাটা ঘটে, রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়া, এই জিনিসটাকে কি বলে? এইটাকে বলে হাইপার ইনসুলিনেমিয়া। এইটাকে বলে হাইপার ইনসুলিনেমিয়া, এটাকে বলে হাইপার ইনসুলিনেমিয়া। বাবারে বাবা, এটা আবার দুঃখে, সরি 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 সরি, কি বলছি, মাথায় অন্য কিছু ঘুরছে, সরি। হাইপার গ্লাইসেমিয়া, আমি কি বলছি, সরি, হাইপার গ্লাইসেমিয়া। তার মানে কি? রক্তের মধ্যে গ্লাইসেমিয়া, গ্লাইসেমিয়া রক্তের মধ্যে, হাইপার মানে কি? বেশি হয়ে যাওয়া, গ্লাইসে মানে কি? গ্লুকোজ, মিয়া মানে রক্ত, রক্তের মধ্যে গ্লুকোজ বেশি হয়ে যাওয়াকে বলে হাইপার গ্লাইসেমিয়া। তো হাইপার গ্লাইসেমিয়াকে আমরা আপাতত তোমাদের বয়সের জন্য ধরে নাও এটাই হলো ডায়াবেটিস। ডায়াবেটিসে কি হয়? রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যায়, এটাকেই বলে হাইপার গ্লাইসেমিয়া। বুঝাতে পারলাম? আমি আরেকবার ঠান্ডা মাথায় রিক্যাপ করি। ইনসুলিন আমাদের শরীরে কি কাজ করে? রক্ত থেকে গ্লুকোজটাকে কোষে ঢুকায়। যদি কারো শরীরে ইনসুলিন না কাজ করে, দুটো ঘটনা ঘটতে পারে। এক, ওর শরীরে ইনসুলিন তৈরিই হয় না। আরেকটা ঘটনা ঘটতে পারে, ইনসুলিন তৈরি হয় কিন্তু যেই কাজটা ওর করা দরকার, মানে গ্লুকোজটাকে কোষে ঢুকানো, এই কাজটা ও করতে পারে না। এই জিনিসটাকে বলা হয়, তুমি যদি তোমাদের জন্য এই জিনিসটা একটু কঠিন হতে পারে, বাট এই জিনিসটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। খুব একটা কঠিন হবে না, কারণ তোমরা অসাধারণ স্মার্ট বাচ্চা। রেজিস্ট্যান্স কথাটার সাথে তোমরা সবাই ফিজিক্সে পরিচিত। রেজিস্ট্যান্স মানে রোধ, রোধ মানে বাধা। তার মানে ইনসুলিনগুলো শরীরে থাকার পরেও তারা কিন্তু কাজ করতে পারে না ভাইয়া। ইনসুলিন শরীরে থাকার পরেও কিন্তু তারা কাজ করতে পারে না। দুটো ঘটনাই ঘটতে পারে। এক, ওর শরীরে একদমই ইনসুলিন নাই, তারও কিন্তু রক্তে গ্লুকোজ বেড়ে যাবে। আরেকটা কথা, যার প্রচুর ইনসুলিন কিন্তু কাজ করতে পারে না, তারও কিন্তু একই ঘটনা। তুমি যদি চিন্তা করো ভাই এটা কেমন ঘটনা, জাস্ট বর্তমান বাংলাদেশের দিকে তাকায় দেখো। এক, বাংলাদেশে কোনো পুলিশ নাই, তাহলে মনে করো যেই রকম সবাই যা খুশি তাই করতে পারবে। পুলিশ আছে বাংলাদেশে, কিন্তু এখন পুলিশ আছে, কিন্তু পুলিশরা কি কাজ করছে? বা তারা কি কাজ, মানে তারা কি কাজ করছে? দেখো পুলিশ কিন্তু আছে। গত 1 মাস আগে যদি 5 লাখ পুলিশ থাকে বাংলাদেশে, এখনো কিন্তু 5 লক্ষ পুলিশই আছে। তারা কিন্তু কাজ করছে না, বা করতে পারছে না, বা করতে চাচ্ছে না, যেই ঘটনাই ঘটুক। তো ইনসুলিনগুলো যখন আমরা অনেক মোটা হয়ে যাই, আমাদের কোষের মধ্যে যখন চর্বি জমে যায়, দেখো না মোটা মানুষদের বেশি ডায়াবেটিস হয়। যদিও চিকন মানুষের ডায়াবেটিস হবে না এমন কথা বলার সুযোগ নাই। তো হয় ইনসুলিন শরীর থেকে একদম কমে গেল, না হলে শরীরে যে ইনসুলিনটা আছে সেইটা বাধার কারণে কাজ করতে পারে না, যেটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। তার ফলে রক্তে গ্লুকোজ বেড়ে যায়। যেখানে রক্তে গ্লুকোজ কমানোর কাজ ছিল ইনসুলিনের, ও এখন কাজ করতে পারছে না বা নাই। এটাকেই বলা হয় ডায়াবেটিস। তাহলে তোমাকে যদি বলে তাহলে ডায়াবেটিস রোগের চিকিৎসা কি ভাইয়া? ডায়াবেটিস রোগের চিকিৎসা কি? 1 নাম্বার তার চিকিৎসা হলো, যার শরীরে ইনসুলিন কম তাকে ইনসুলিন ইনজেকশন দেওয়া। বুঝতে পারলাম? আর একটা চিকিৎসা হলো, এই যে ইনসুলিনটা কাজ করতে পারছে না, এমন ঔষধ দেওয়া যাতে ইনসুলিনটা কোষের মধ্যে ঢুকতে পারে। এই ধরো ইনসুলিনের জন্য কোষের দরজাটা বন্ধ হয়ে গেছে, ইনসুলিন তো গ্লুকোজটাকে ঠেলে ঢুকায়, তো গ্লুকোজটাকে ঠেলে যেই পথে ঢুকায় ওই দরজাটা বন্ধ হয়ে গেছে।
আমরা ডাক্তার এমন ওষুধ দিই যাতে ওই দরজাটা একটু খোলে ইনসুলিনটা গ্লুকোজটাকে ঢুকাতে পারে। তো আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত, তোমার বাবা মা বা দাদা দাদি দেখবা যে এর অনেকগুলো মুখে ওষুধ খায়, যাদের দীর্ঘদিন মুখে ওষুধে কাজ হয় না তারা শেষ পর্যন্ত এরকম ইনসুলিন ইনজেকশন নেয় এবং ইনসুলিন ইনজেকশন নিয়ে তারা পরবর্তীতে বেঁচে থাকে। তো এখন কথা হলো যে ভাই এই যে ইনসুলিনটা ইনজেকশনটা এটা পায় কোথায়, ইনসুলিন তৈরি হয় কোথায়, এই জিনিসটা আমরা এখন পড়বো। ইনসুলিন তৈরি হয় আমাদের পেটের মধ্যে একটা স্পেশাল অঙ্গ আছে যেটাকে বলে অগ্নাশয়। আমরা এইটা তো পড়েছি, তোমাদেরকে আমি পড়াইছি। এই যে অগ্নাশয়, এই অগ্নাশয় থেকে, এই অগ্নাশয়ের কিছু ছোট ছোট এরকম কোষ আছে। এই যে কোষপুঞ্জটা, এই কোষপুঞ্জটাকে তোমরা সবাই জানো, এটাকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই কোষপুঞ্জটাকে তোমরা জানো যে এটাকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা কিন্তু তোমরা পড়েছো, এটা আমাদের অগ্নাশয়। অগ্নাশয়ের কোষপুঞ্জগুলোর নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কয় ধরনের কোষ থাকে? যেখানে এঁকেছি আমি 4টা করে কোষ এঁকেছি, 4 রকমের কোষ থাকে, আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ, ডেল্টা কোষ। এই যে বিটা কোষ, এই বিটা কোষ থেকে তৈরি হয় ইনসুলিন নামক হরমোন। আমাদের শরীরের ইনসুলিন তৈরি হয় কোথায়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। আমাদের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে, 100 ট্রিলিয়ন, না জানি কত রকমের কোষ আছে শরীরে, 100 ট্রিলিয়ন কোষ আছে। আচ্ছা চলো তো জেনে নেই, আমরা চলো তো জেনে নেই গুগল করে যে আমাদের শরীরে কত রকমের কোষ আছে। 100 ট্রিলিয়ন তো সংখ্যা, কিন্তু কত প্রকারের কোষ আছে? 1 সেকেন্ড লাগবে জেনে নি, 10 সেকেন্ড লাগবে জেনে নিতে, দাঁড়াও। ওকে, কেন এটা বলছি? তাহলে যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো, চলো দেখা যাক কি উত্তর পাওয়া যায়। তো এই যে বিটা কোষ, এখান থেকে আমাদের শরীরের ইনসুলিন তৈরি হয়। তাহলে দেখো এইখানে আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি। মানুষের শরীরে 200 রকমের কোষ আছে, 200 রকম, মোর অর লেস, একটু কম বেশি হতে পারে, কিন্তু আমাদের শরীরে তুমি যদি বলো যে কত রকমের কোষ আছে, 200 রকমের কোষ আছে। হ্যাঁ, তুমি যদি সব টাইপ বলো, যেমন তুমি খেয়াল করো, তুমি খেয়াল করো, আচ্ছা মাথার এই যে ত্বক, যেটাকে আমরা বলি ধরো স্ক্যাল্প, আমরা চান্দি, বাংলা ভাষায় চান্দি, তুমি কি খেয়াল করছো যে তোমার গালের কোষ আর চান্দির কোষ, দেখো দুটোই তোমার ত্বক, কিন্তু একটাতে কতগুলো চুল হচ্ছে, কিন্তু গালের কোষে, নাকের কোষে অতগুলো চুল হচ্ছে না, দেখেছো? আবার তোমার হাতের এখানে যে আঙ্গুলের যে কোষ, সেটার মাথা থেকে নখ বের হচ্ছে, তোমার গাল থেকে তো নখ বের হচ্ছে না, তাই না? হার্টের কোষগুলো আলাদা, ব্রেইনের কোষগুলো, নিউরনগুলো আলাদা। তাহলে আমাদের শরীরে মোট 200 রকমের কোষ আছে। কেন প্রত্যেকটা কোষ একে অপরের তুলনায় আলাদা কেন? কারণ প্রত্যেকের ভেতরের কোড আলাদা। মাথার ত্বকের যে কোষগুলা, সেইটার ভেতরে যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যে কিন্তু ভাইয়া কোড করে দেওয়া আছে। ওর কোডের মধ্যে লেখা আছে তুমি এর শরীরে অনেকগুলো কালো চুল তৈরি করবা। এখানকার যে কোষ, সেইটার ভিতরে ডিএনএ এর মধ্যে লেখা আছে তুমি এর শরীরে নখ তৈরি করবা। রেটিনার কোষ চোখের মধ্যে, ওইটার মধ্যে লেখা আছে তুমি আলো গ্রহণ করে আলোটাকে প্রসেস করবা। তো প্রত্যেকটা 200 রকমের যে কোষ, প্রত্যেকটা কোষের কিন্তু কাজের ধরন আলাদা। এবং এই যে কাজের ধরন আলাদা, এইটা কিসের উপর নির্ভর করে? এইটা ওই কোষটার ডিএনএ এর উপর নির্ভর করে। তাহলে এইটা যদি বিটা কোষ হয়, এইটা হলো বিটা কোষের নিউক্লিয়াস। এই যে বিটা কোষের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম আর ডিএনএটা আছে রে ভাইয়া, যে ক্রোমোজোম আর ডিএনএটা আছে, এই ডিএনএটার মধ্যে যা লেখা থাকে তাই সেটাই ওই কোষটা ফাংশন করে। বোঝাতে পারলাম? এই ডিএনএটার মধ্যে যা আছে সেইটাই ওই কোষটা ফাংশন করে। তাহলে এই যে বিটা কোষ, তুমি বলতে পারো যে ভাই আলফা কোষ কেন ইনসুলিন তৈরি করে না, কেন গামা, কেন ডেল্টা করে না? কারণ ওদের মধ্যে এই কথাটা বলা নাই, শুধুমাত্র বিটা কোষের ডিএনএর মধ্যেই ইনসুলিন তৈরির কি থাকে, এই ডিএনএর মধ্যে
ইনসুলিন তৈরির জিন থাকে। ফলে পুরো শরীরে 200 রকম কোষের মধ্যে ইনসুলিন তৈরির কাজটা শুধুমাত্র অগ্নাশয়ের এই কোষগুলা করে। তাহলে মানুষের শরীরে তুমি যদি বলতে চাও যে কোন কোষ থেকে ইনসুলিন তৈরি হয়, তোমাকে বলতে হবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। তাহলে তোমাকে যদি বলতে হয়, তাহলে সবাই আমাকে বলো তো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন কোষের মধ্যে ইনসুলিন তৈরির জিন থাকে, সবাই কমেন্ট করো কোন কোষের মধ্যে ইনসুলিন তৈরির জিন থাকে। বলি ফেলেন কোন কোষের মধ্যে ইনসুলিন তৈরির জিন থাকে। এইটাই যদি পরীক্ষায় প্রশ্ন আসে, কি করবা, উত্তর কি হবে? বিটা। বিটার বানানটা দেখে নিতে হবে, বিইটিএ, বিটা, আলফা বিটা। অনেকে বিআইটিএ লিখছো, বিআইটিএ না। ওকে, ঠিক আছে, দ্যাটস গুড, দ্যাটস ফাইন, সেটা সমস্যা না। তাহলে এখন মানুষের শরীরে তো এইটা আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, তাই না? এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে। যতদিন ভালো চলতেছে চলুক, যখন চলবে না তখন বাইরে থেকে নিতে হবে। এখন বাইরে থেকে যে নিবা, সেইটা তো বানাইতে হবে ল্যাবরেটরিতে। আমরা এখন সেইটাই করব, যে ল্যাবরেটরিতে তাইলে ভাই কেমনে বানায়, কি পদ্ধতি ব্যবহার করে ল্যাবরেটরিতে বানানো হয়। তো ল্যাবরেটরিতে বানানোর জন্য আমরা প্রথমে কি করব, আমরা এই যে অগ্নাশয়ের বিটা কোষ বের করে আনবো, 1 নাম্বার কাজ। এরপর অগ্নাশয়ের বিটা কোষের ভেতরে যে ডিএনএ আছে, সেই ডিএনএটা বের করে আনবো। তারপর বের করে এনে ওই ডিএনএটার যেই জায়গাটুকুর মধ্যে ইনসুলিন তৈরির জিন আছে, ধরো এই জায়গাটুকুর মধ্যে, যেই জায়গাটুকুর মধ্যে ইনসুলিন তৈরির জিন আছে, ওই জায়গাটুকুকে কি করব, কেটে নিব। তাহলে এই যে, তাহলে এইটুকু ধরো বিটা কোষের ইনসুলিন তৈরির জিন আছে। এই সবগুলো ল্যাবরেটরিতে করা যায়। তাহলে কি করলাম, তুমি এটা ধরো মানুষেরই, মানুষের ধরো একজন মৃত মানুষের, আমরা আপাতত চিন্তা করি যে মৃত মানুষের, যদিও মৃত মানুষেরটা থেকে করা হয় না। আমাদের শরীরে যেমন ইনসুলিন তৈরি হয়, ভাইয়া গরুর শরীরে তৈরি হয় না, ছাগলের শরীরে তৈরি হয় না, কুকুরের শরীরে তৈরি হয় না। মোটামুটি আমাদের চারপাশে যতগুলো কর্ডাটা পর্বের জীব আছে, সবার শরীরেই কিন্তু ইনসুলিন তৈরি হয়। তবে মানুষের ইনসুলিনটা আর ওর ইনসুলিনটা একটু আলাদা, হালকা একটু আলাদা। তারপরও খুব অল্প পার্থক্য, কিন্তু পার্থক্য আছে, ওইটুকু পার্থক্যও গুরুত্বপূর্ণ। কিন্তু তারপর ধরো তুমি মানুষের থেকেই নিচ্ছি আপাতত আমরা, তাহলে তুমি ধরো একজন মৃত মানুষের শরীর থেকে অগ্নাশয়ের কয়েকটা কোষ বের করে নিলা, বের করে নিয়ে কোষের ডিএনএটা বের করে নিলাম, বের করে নিয়ে ওইটুকু জিন আমি কেটে নিলাম। তাহলে এই যে জিনটা কেটে নিলাম, কেটে নেওয়ার জন্য এখানে কি ব্যবহার করা হয়, এই জায়গায় একটা এনজাইম ব্যবহার করা হয়। এগুলো কি দিয়ে কাটে, এইভাবে আমরা যেভাবে মাছ কাটি, ধরো বটি দিয়ে কাটে, ডিএনএটাকে এভাবে ধরলাম, বটির মধ্যে ঢুকাই দিলাম, এইভাবে কাটা হয় না। এগুলো কাটার জন্য স্পেশাল এনজাইম নেওয়া হয়। এগুলাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন, এই এনজাইমগুলোকে কি বলে, রেস্ট্রিকশন এনজাইম। ভাই রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি, রেস্ট্রিকশন এনজাইমের কাজ হলো, এদেরকে বলে বায়োলজিক্যাল নাইফ, বায়োলজিক্যাল নাইফ, তার মানে জৈব ছুরি, জৈব কাঁচি। এরা, ভাই নাইফ মানে কি, নাইফ মানে ছুরি, তো বায়োলজিক্যাল নাইফ বলা হয়। এইটা দিয়ে তুমি ডিএনএ কাটতে পারবা, আরএনএ কাটতে পারবা, জিনিসপাতি কাটতে পারবা। হ্যাঁ, তো এগুলো এমন না যে এগুলো এরকম কাঁচি, এগুলো আসলে ওই তোমার রাসায়নিক পদার্থ, সেগুলো দিয়ে এই জিনটুকু আলাদা করা হয়। এক্স্যাক্টলি কিভাবে করা হয় তুমি যদি আমাকে বলো, আমি তোমাকে ইউটিউব ভিডিও সর্বোচ্চ দেখাতে পারি, অ্যানিমেশন দেখাতে পারি, কিন্তু এইটার এক্স্যাক্ট কাটা হচ্ছে, এইটার ভিডিও আদৌ আছে কিনা আমি নিশ্চিত না। খুব এটা মাইক্রো লেভেলের কাজ। তাহলে আমরা কি করলাম, আমরা ল্যাবরেটরিতে তৈরি করব। তো তৈরি করার জন্য আমাদের যেটা মেইন ব্লুপ্রিন্ট, আমরা সেই ব্লুপ্রিন্টটা জিনটুকু সবার আগে কেটে নিলাম। তাহলে কোথা থেকে নিলাম কেটে, আমরা এইটা ধরো
তুমি ধরে নাও যে এইটা মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে সবার আগে তুমি এই জিনিসটা কেটে নিলা। তাহলে প্রথম ধাপে তুমি কি করলা ভাইয়া? প্রথম ধাপে তুমি কি করলা? প্রথম ধাপে তুমি কি করলা? প্রথম ধাপে তুমি দাতার কাছ থেকে যে দিবে, দাতার কাছ থেকে একটা স্যাম্পল, এই অল্প একটু ডিএনএ তুমি কালেক্ট করে নিলা। আচ্ছা, এখন এইটা নিয়ে আমার কি কাজ, আমরা সেটা দেখব। তাহলে এটা গেল 1 নম্বর ধাপ। এই বেটা এই জায়গায় থাক, হ্যাঁ, এই পেজের মধ্যেই আমরা পরবর্তী আলোচনায় যাব। আচ্ছা, এই পাশে থাক, একে এই জায়গায় একটা দাগ দিয়ে দিই। ওকে, দ্বিতীয় আলোচনা নাহিদ সালাম দিয়েছে ফেসবুকে, ওয়ালাইকুম আসসালাম নাহিদ। এখন আমাদের লক্ষ্য কি? এখন আমরা একটা মুরগি ধরবো যাকে আমরা কাজে লাগাবো। তোমরা, আমি যদিও নিজেও দেখিনি, কিন্তু যতটুকু কাহিনী বুঝলাম, অনন্ত জলিলের একটা কিল হিম নামে মুভি আসছিল মাঝখানে। তোমরা তো জানো অনন্ত জলিল বাংলাদেশের অসম্ভবকে যে সম্ভব করে। তো ওই মুভিটার মধ্যে অনন্ত জলিলের মাথায় নাকি একটা মাইক্রোচিপ বসিয়ে দিয়েছিল, এবং এরপর অনন্ত জলিলকে যেই ডিরেকশন দেওয়া হইতো তাকেই সে মেরে দিয়ে আসতো। অনন্ত জলিলের মাথায় একটা চিপ বসাই দিত, যেই ডিরেকশন দিত উপর থেকে তাকেই সে মেরে দিয়ে আসতো। তো আলটিমেটলি অনন্ত জলিল এই জায়গায় কি হয়েছিল, সে ইউজড হয়ে গিয়েছিল। তো এইখানে আমরা এখন এরকম ব্যবহার করার জন্য একটা স্পেশাল জিনিসকে নিয়ে আসব। এই স্পেশাল জিনিসটার নাম হলো একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার নাম কি? ইকোলাই ব্যাকটেরিয়া। এইটা কি ব্যাকটেরিয়া? ইশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার নাম তোমরা প্রচুর জায়গায় পাবা। এটার নাম হলো ইশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়া, কোলাই ব্যাকটেরিয়া। ঠিক আছে? তাহলে এই ব্যাকটেরিয়াটা আমাদেরকে প্রচুর সাহায্য করবে। এখন তোমরা জানো যে ব্যাকটেরিয়ার কিন্তু নিজস্ব নিউক্লিয়াসের মতো জিনিস থাকে, যেটাকে বলে নিউক্লিয়েড। এইটা হলো ব্যাকটেরিয়ার নিউক্লিয়েড, পুরোপুরি নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো। আমি কিন্তু অনেক গুরুত্ব দিয়ে এই টপিকটা পড়াইছি কোষের গঠনে, যখনই সুযোগ আসছে বারবার পড়াইছি, যেটা নিউক্লিয়াসের মতো কিন্তু পুরোপুরি নিউক্লিয়াস না। যেহেতু এর নিউক্লিয়াসটা পুরোপুরি পাওয়ারফুল না, সেই জন্য সৃষ্টিকর্তা ব্যাকটেরিয়াকে একটা স্পেশাল জিনিস দিয়েছে, যেটা তোমাকে আমাকে দেয় নাই, কারণ তোমার আমার দরকার নাই। সেই জিনিসটার নাম হলো ভাইয়া এইটা। এই জিনিসটার নাম হলো প্লাজমিড। কি নাম এটার? প্লাজমিড। খুবই গুরুত্বপূর্ণ এটার নাম প্লাজমিড। এখন তুমি কি, প্লাজমিড কি জিনিস? এই প্লাজমিড ব্যাকটেরিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্লাজমিড আসলে কি? এই প্লাজমিডের মধ্যেও, এটার মধ্যেও ডিএনএ থাকে। এই প্লাজমিড হলো অতিরিক্ত ডিএনএ। ওর তো নিজস্ব ডিএনএ আছে, নিউক্লিয়েডের মধ্যে তো ডিএনএ আছেই। এইটা ছাড়াও ওর এক্সট্রা কপি অফ ডিএনএ আছে। এটা ছাড়াও এটার মধ্যে ডিএনএ থাকে, যেটার মধ্যে অল্প কিছু জিন থাকে। আর জিন থাকা মানে কিছু স্পেশাল কাজ সে করে দেয়। তো ব্যাকটেরিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য, তার কিছু কাজকর্ম করার জন্য ওর এক্সট্রা প্লাজমিড নামক এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, যেটা ক্রোমোজোমের বাইরে, যেটার মধ্যে কিছু পরিমাণ জিন থাকে। তাহলে খেয়াল করো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন জিনিসটা ব্যাকটেরিয়ার কোষে থাকে কিন্তু মানুষের কোষে থাকে না, উত্তর হলো প্লাজমিড। প্লাজমিড কিন্তু ব্যাকটেরিয়ার কোষে থাকে কিন্তু মানুষের কোষে থাকে না, কারণ আমাদের কোষে প্লাজমিডের কোনো প্রয়োজন নাই। ব্যাকটেরিয়ার কোষে প্রয়োজন, কারণ ওর ডিএনএটা অনুন্নত, ওর নিউক্লিয়াসটা অনুন্নত, অতটা পাওয়ারফুল না। কিন্তু আমাদেরটা খুব উন্নত, সেজন্য আমাদের কিছুই দরকার পড়ে না। ব্যাকটেরিয়ার একটা এক্সট্রা সাপোর্ট দরকার পড়ে, ওইটা দিয়ে পোষায় না, ওকে অল্প একটু জিন সহ এই প্লাজমিডটা দেওয়া হয়েছে। কথা বোঝাতে পারলাম? ওকে, প্লাজমিড সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এর পরের ধাপে আমরা কি করি দেখো, এই প্লাজমিডটাকে এইবার আমরা কি করব, ওখান থেকে তো মানুষের জিনটা বের করে আনলাম। এইবার আমরা এই প্লাজমিডটা ব্যাকটেরিয়ার শরীর থেকে কি করব, বের করে আনব। প্লাজমিডটা ব্যাকটেরিয়ার শরীর থেকে কি করে আনলাম? বের করে আনলাম। বের করে আনার পর প্লাজমিডের
এইটুকু জায়গা কেটে নিলাম। কতটুকু জায়গা? মেপে মেপে ততটুকু জায়গায় কেটে নিলাম যতটুকু দৈর্ঘ্য হলো এই জিনটুকুর দৈর্ঘ্য। এইটুকুর দৈর্ঘ্য মতো, ধরো এইটার দৈর্ঘ্য 2 ন্যানোমিটার, এই বিটা সেলের ইনসুলিন তৈরি জিনটার দৈর্ঘ্য 2 ন্যানোমিটার। তাহলে প্লাজমিডের শরীরে ভাইয়া এইখান থেকে আমরা এই 2 ন্যানোমিটার কেটে বাদ দিয়ে দিব। তাহলে প্লাজমিড থেকে একই এনজাইমের সাহায্যে তুমি কি করলা? এই যে 2 ন্যানোমিটার জায়গা কেটে বাদ দিয়ে দিলা। কোন এনজাইম ব্যবহার করে? একই এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম। তুমি রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে, একই রকম এনজাইম ব্যবহার করে এখানেও কাঁচি চালাইলা, এইটুকুও কেটে বাদ দিলা। তাইলে তোমরা তো খুব বুদ্ধিমান বাচ্চা কাচ্চা, তোমরা বুঝতেই পারতেছো যে ওইখান থেকে একটা ছোট্ট অংশ কাটা হয়েছে আর এখান থেকে একটা ফাঁকা তৈরি হলো। তাহলে এখন আমরা কি করব? ফিল ইন দ্য গ্যাপ। এর পরের ধাপে কি করা হয়? এর পরের ধাপে দেখো, এর পরের ধাপে এই প্লাজমিডের মধ্যে আমাদের ওই যে ইনসুলিন তৈরির জিনটুকুকে, যেটা আমরা কেটে রেডি করে রাখছি, এই যে এইটুকুকে ভাইয়া এইটার সাথে এনে আমরা কি করে দিলাম? এইবার এইটার সাথে এনে আমরা যুক্ত করে দিলাম। খেয়াল করেছো? এখন তাকায় দেখো, এই যে ডিএনএটা, এইটার মধ্যে ব্যাকটেরিয়ার শরীরের অংশ আছে, আবার ইনসুলিন তৈরির জিন এই জিনিসটাও আছে। তাহলে এই ডিএনএটা দুইটা ডিএনএর সমষ্টি। এইটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ। এত সহজ জিনিসটা কার মাথার উপর দিয়ে যাচ্ছে? মহিমা, মাথার উপর দিয়ে কেন যাচ্ছে? ব্যাপারটা তো কিছু না ভাই, এখান থেকে এইটুক কেটে নিলাম, এর শরীর থেকে এইটুক কেটে নিলাম, এইটা লাগাই দিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বলে কি? মহিমার মাথা ঘোরাচ্ছে, আয়েশার মাথা ঘোরাচ্ছে। ফেসবুকের বাচ্চারা, তোমরা কি বুঝতে পারছো না? কোথায় বুঝতে পারছো না? আমি আরো একবার রিপিট করছি, বলো না বুঝতে পারার কি আছে? আমি তো আসলেই বুঝতেছি না। ভাইয়া সিরিয়াসলি বলো, তোমরা আসলে সিরিয়াসলি বলো তো, ভয় লাগাই দিচ্ছ আমাকে। এটা তো এটা তো আমি বরং অনেক সময় নিয়ে বোঝাচ্ছি এটা বুঝতে। এটা তো আমার কাছে তো মনে হয় যে এটা এমন কোনো জটিল কিছুই না। এটা তো একদমই জটিল কিছু না। সো লেটস রিক্যাপ দিস। চলো আমরা এটাকে রিক্যাপ করি। ওকে, আমাদের লক্ষ্য, তোমরা যদি লক্ষ্য উদ্দেশ্যটা বুঝো তাহলে ব্যাপারটা খুব জটিল বলে মনে হবে না। হ্যাঁ, লক্ষ্য উদ্দেশ্য বলতে গেলে যারা বুঝে নাই তারা আরো, আমাদের আপাতত কাজ হলো মানুষের শরীরে যে জায়গা থেকে ইনসুলিন তৈরি হয় সেই কোষটা শরীর থেকে বের করে নেওয়া। নিলাম। সেই কোষের মধ্যে যেই জায়গায় ইনসুলিন এর জিনটা থাকে ওই জিনটুকুকে কেটে নেওয়া। নিলাম। কোন এনজাইমের মাধ্যমে? রেস্ট্রিকশন এনজাইম। এটা গুরুত্বপূর্ণ। এইটুক কেটে রাখলাম, এটা একটা ধাপ। এরপর আমরা একটা ব্যাকটেরিয়া নিব। এই ব্যাকটেরিয়াটা নাম ইকোলাই। এটা আলাদা ঘটনা। ওই কাজটুকু করে ডান, মানুষের শরীরের কাজ শেষ। এবার একটা ব্যাকটেরিয়া নিয়ে আসলাম, ব্যাকটেরিয়াটাকে ধরলাম, ধরে ওর পেট থেকে প্লাজমিডটাকে বের করলাম। বের করে প্লাজমিডের একটা ছোট্ট অংশ কেটে নিলাম। আমাদের লক্ষ্য কি? মানুষের ওই জিনটা এই জায়গায় লাগাবো। তাহলে এমনভাবে কাটলাম যাতে মানুষের এই জিনটা এই জায়গায় ফিট খায়। দ্যাটস ইট। কাটলাম। কি দিয়ে কাটলাম? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। এর পরের ধাপে একটা ফাঁকা জায়গা আছে আর একটা কাটা জিনিস আছে, এই দুইটাকে একসাথে লাগাই দিলাম। দ্যাটস ইট। এবং এই যে লাগাই দিলাম, এই জায়গায় একটা লাগানোর জন্য, কাটার জন্য যদি এনজাইম লাগে, তাহলে তুমি যখন জোড়া লাগাবা তখন একটা এনজাইম লাগবে না? এটাও জানতে হবে। জোড়া লাগায় কোন এনজাইম? জোড়া লাগানোর এনজাইমের নাম লাইগেজ এনজাইম। এটাও মনে রাখতে হবে। তাহলে কোন এনজাইমের সাহায্যে তুমি এদেরকে জোড়া লাগাই দিলা? লাইগেজ এনজাইম। এটা তো খুব খুব নর্মাল।
আয়েশা এবং মহিমা, তোমরা কি আদৌ বুঝতে পেরেছো? দেখো পুরাটা শেষ হওয়ার পর তোমাদের কাছে এটাকে খুব পানির মতো মনে হবে, এটা আসলে আমার কাছে মনে হয় যে এটার মধ্যে তেমন কিছুই নাই। তারপরে জাস্ট আমি সময় নিচ্ছি যাতে তোমাদের ব্রেনের মধ্যে জিনিসটা বসে। হ্যাঁ, এটা এটা এগুলা এমন না যে জিনিসটা খুবই সহজ, মানে তোমরা যত কঠিন অঙ্ক 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 করো তার চেয়ে জিনিসটা পানির মতো সহজ। ওকে, সো করে ফেললাম। এখন আমাদের কাজ হলো মায়ের জিনিসকে মায়ের কাছে ফেরত দেওয়া। চ্যাপ্টার 1 ডিএনএ ডাবল হেলিক্সের সাথে অনেক মিল আছে। আমি জানি না কতটুকু মিল আছে, এটা তো কারোর সাথে মিল খোঁজারই দরকার কি, এটা এতটা সহজ জিনিস। তো তুমি ওই যে ব্যাকটেরিয়ার পেট থেকে প্লাজমিডকে বের করে আনছিলা, এই ব্যাকটেরিয়াটার নাম কি বলো তো? আমরা কোন ব্যাকটেরিয়ার পেট থেকে প্লাজমিডকে বের করে আনছিলাম? ব্যাকটেরিয়াটার নাম কি ছিল? ব্যাকটেরিয়াটার নাম কি ছিল? ইয়েস, ইকোলাই ব্যাকটেরিয়া। ভেরি গুড। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার পেট থেকে আমরা তো প্লাজমিডকে বের করে আনছিলাম, তাই না? আমরা তো ইকোলাই ব্যাকটেরিয়ার পেট থেকে প্লাজমিডকে বের করে আনলাম, রাইট? এই যে দেখো, এই যে প্লাজমিডকে আমরা ইকোলাই ব্যাকটেরিয়ার পেট থেকে বের করে এনে ওটার উপরে একটা অপারেশন চালাইলাম। অপারেশন চালায় ওর মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিন, ইনসুলিন তৈরির জিনটা, এটাকে আমরা কি বলবো? কাঙ্ক্ষিত জিন। কেন কাঙ্ক্ষিত এখনই বুঝবা, কারণ এইটা দিয়েই তো আমরা বানাবো জিনিসপত্র। কাঙ্ক্ষিত জিনটা এটা শরীরে লাগাই দিলাম। তো লাগাই দেওয়ার পর ওই ডিএনএটা পরিবর্তিত হয়ে ওটার নাম হলো রিকম্বিনেন্ট ডিএনএ। এখন ওকে ওর ঘরে ওকে ফেরত দেওয়ার টাইম চলে আসছে। এখন আমরা কি করব? এই প্লাজমিডটাকে, যেটা আমাদের রিকম্বিনেন্ট প্লাজমিড, ওটা এখন আর আগের প্লাজমিড নাই, ওটা এখন রিকম্বিনেন্ট প্লাজমিড, ওইটাকে এর মধ্যে আমরা ঢুকাই দিব। এই আমরা ওর মধ্যে ঢুকাই দিলাম, ঢুকায়, দ্যাটস ইট। ইকোলাইয়ের পেটের মধ্যে বের করে আনছিলাম, অপারেশন চালায় আবার ঢুকাই দিলাম। যখন এটাকে আমরা ঢুকাই দিলাম তখন এই ইকোলাইটা আর সাধারণ ইকোলাই থাকলো না, এটা একটা স্পেশাল ক্যাটাগরিতে চলে গেল। ওকে আমরা বলবো ট্রান্সফর্মড। ট্রান্সফর্মড ইকোলাই। ভাই ট্রান্সফর্ম মানে কি? পরিবর্তিত, তাই না? ওর শরীরে। তাহলে হোয়াট ইজ ট্রান্সফর্মড ইকোলাই? যার শরীরে রিকম্বিনেন্ট ডিএনএটা আছে। প্লাজমিডকে শুধু ইকোলাইতে পাওয়া যায় নাকি সব আদিকোষে পাওয়া যায়? সব ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, সব। প্লাজমিড সব ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। ইকোলাই ব্যাকটেরিয়াটা চারপাশে বেশি খুঁজে পাওয়া যায়, বা ওকে নিয়ে কাজ করা সহজ বাকি ব্যাকটেরিয়ার তুলনায়। সেই জন্য আমরা ইকোলাই ব্যাকটেরিয়াকে বেশি ব্যবহার করি। যেমন মনে করো, আচ্ছা ভাই আমরা শুধুমাত্র গরু কেন পালি ভাইয়া? আরও কত কিছুই তো আমরা পালতে পারতাম, চিড়িয়াখানায় তো কত জীবজন্তু আছে। তো গরুটাকেই পোষ মানানো সহজ হয়েছে, ছাগলটাকেই পোষ মানানো সহজ হয়েছে, কুকুরটাকেই পোষ মানানো সহজ হয়েছে, নেকড়েকে পোষ মানানো যায় নাই। তো এরকম যেমন লাখ লাখ রকম ব্যাকটেরিয়া আছে, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার শরীরে প্লাজমিড আছে, কিন্তু প্লাজমিড এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে কাজ করা সহজ, এবং এরা খুব দ্রুত ডাবল হয়। এক একটা ব্যাকটেরিয়াতে এক এক রকম ক্যারেক্টারিস্টিক। এই ইকোলাইয়ের ক্যারেক্টারিস্টিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, ইকোলাইগুলা প্রত্যেক ধরো 20 মিনিটে ইকোলাই কি হবে? ডাবল হবে। এটা খুব ইম্পর্টেন্ট। ইকোলাই ডাবলিং টাইম, ইকোলাইয়ের ডাবলিং টাইম কত? এটা কিন্তু তোমাদের বইয়ের পড়া, এটা কিন্তু আমি আকাশ থেকে পড়াচ্ছি না, এটা কিন্তু আসতে পারে এমসিকিউ। ইকোলাইয়ের ডাবলিং টাইম কত? ইকোলাইয়ের ডাবলিং টাইম উত্তর হলো 20 মিনিট। তোমাকে এরকম প্রশ্ন করতে পারে, একটা প্রশ্ন করলো যে একটা পাত্রে একটি ইকোলাই ব্যাকটেরিয়া রাখা হলো, ইকোলাই ব্যাকটেরিয়া রাখলা 12টার দিকে, এইটাই মেডিকেলের প্রশ্ন। 1টার দিকে ওই পাত্রে কয়টা ইকোলাই থাকবে? বুদ্ধি করে বলো তো। বলো দেখি কে পারে। ইকোলাইয়ের ডাবলিং টাইম 20 মিনিট, মানে 1টা থেকে 2টা হয় 20 মিনিটে। 12টার দিকে ছিল একটা, 12টার দিকে ছিল একটা, 1টার দিকে ওই পাত্রে কয়টা থাকবে ইকোলাই? দেখি এটা কে পারে। 12টার দিকে ছিল একটা, 1টার দিকে ওই পাত্রে কয়টা ইকোলাই থাকবে? একজন বলছে 3টা। ওয়াহিদুল হাসান, ওর আসল নাম কি? ও বলছে 8টা। রাইদা বলছে 8টা, ফারহান বলছে 8টা। ভেরি গুড, ভেরি গুড। যারা 8টা বলছে তারা একটু চিন্তা করার ক্ষমতা রাখো। দেখো
যখন 12টা বাজে তখন ওই পাত্রে ছিল একটা, যখন 12টা 20 বাজবে তখন একটা থেকে হবে কয়টা, একটা ভাগ হয়ে গেল, এমনি বুঝবা না, একটা থেকে হয়ে গেল দুইটা, যখন ভাইয়া 12টা 40 বাজবে তখন প্রত্যেকটাই ডাবল হয়ে যাবে, এইটা থেকে এই, যখন ভাইয়া একটা বাজবে তখন এই উত্তর হলো 8টা। তাহলে যদি প্রত্যেক 20 মিনিটে ডাবল হয় তাহলে একদিনে এইরকম ইকোলাই কতগুলো জেনারেশন পার করে। হ্যাঁ, তো একদিনে একটা ইকোলাই থেকে কতগুলো তৈরি হতে পারে, বুঝাতে পারলাম? সো সেই জন্য ইকোলাইকে চুজ করা হয়েছে, কারণ আমরা তো মাত্র একটার ভিতরে এই জিনিসটা ঢুকাই দিলাম, ওর প্রশ্নটা ও করে ফেলছে, এখন এইটা থেকে আমরা উত্তর বের করব। তাহলে এই ইকোলাই হয়ে গেল কি, ট্রান্সফর্মড ইকোলাই। আচ্ছা, এখন ভাইয়া খেয়াল, এখন বেসিক আইডিয়াটা একটু ভালো করে, এই জায়গাটাই অনেকেই বোঝে না জিনিসটা। আমাদের শরীরে যে কোনো কিছু তৈরি হয়, এটার মূল কারণ হলো কি, আমাদের এটার পেছনে জিন থাকে, যেমন আবারও বলছি, আমার মাথার ত্বকে যে এতগুলো চুল হয়েছে, এই চুলগুলো কেন হয়েছে, কারণ আমাদের মাথার ত্বকে চুল তৈরি করার জিন আছে। আমার এই জায়গায় ধরো দাড়ি হচ্ছে, কারণ এই ত্বকে দাড়ির জিন আছে, এই হাতে কিন্তু দাড়ির জিন নাই। যা কিছুই বলো না কেন, প্রত্যেকটার পেছনে কিসের ভূমিকা আছে, জিন। যে কোনো বৈশিষ্ট্য, আমার চোখের রং কালো, চোখের মনির রং কালো, কারণ আমার জিনের মধ্যে এই কথাটা লেখা যে আমার চোখের মনির রং হবে কালো। যার শরীরে যেই জিনটা থাকবে সেই জিনটাই প্রকাশ পাবে। এখন এই ব্যাকটেরিয়াটা, এই ইকোলাই ব্যাকটেরিয়াটা একটু আগে ও আর 8-10টা ব্যাকটেরিয়ার মতো সাধারণ একটা ইকোলাই ব্যাকটেরিয়া ছিল, ওর কাজ ওর মতো খেয়ে দিয়ে বেঁচে থাকা ছিল। কিন্তু যেই মুহূর্তে ওর শরীরে আমি ইনসুলিনের জিন ঢুকাই দিলাম, এ কিন্তু এখন একটা পাওয়ারফুল ব্যাকটেরিয়া হয়ে গেল, শক্তিশালী। কি শক্তিশালী? এই ব্যাকটেরিয়াটা কিন্তু ভাইয়া এখন মানুষের বিটা কোষের মতো, এই ব্যাকটেরিয়াটা কিন্তু এখন ভাইয়া ইনসুলিন তৈরি করতে পারবে। কি পারবে? ফোটায় ফোটায় ইনসুলিন তৈরি করতে পারবে। মানুষের বিটা কোষ যেমন ইনসুলিন তৈরি করে, এই ব্যাকটেরিয়াটাও কিন্তু এখন ইনসুলিন তৈরির ক্ষমতা প্রাপ্ত হয়ে গেল, কারণ ওর শরীরে ইনসুলিন তৈরির জিন বা কোড আমি ঢুকাই দিলাম। কথাটা কি বুঝে আসছে? বুঝতে পারছো? কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে একটা মাত্র ব্যাকটেরিয়ার শরীরে, বুঝতে পেরেছো ফেসবুক ওয়েব অ্যাপে? মেইন কথাটা বলো। এই কিন্তু এখন পাওয়ারফুল হয়ে গেল, ব্যাকটেরিয়াটাকে আমি কিন্তু কনভার্ট করে দিলাম, ও এখন ইনসুলিন তৈরির জন্য শক্তিশালী হয়ে গেল। এরপর ব্যাকটেরিয়াটাকে আমি জাস্ট ওইভাবে রেখে দিলাম, ওকে খাবার দাবার দিয়ে একটা পাত্রে রেখে দিলাম। ফলে তুমি যদি রেখে দাও এইভাবে একটা ইকোলাইকে, ও একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে এইভাবে একদিনে 72টা জেনারেশন, একদিনে কতগুলো হবে তুমি হিসাব করে দেখো। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পর ও তো শুধু ডাবল হচ্ছে, ওদেরকে তুমি যদি পর্যাপ্ত খাবার দাও ভাইয়া, একটা থেকে 10টা, এখন একটা থেকে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 10 কোটি, ধরো একটা ব্যাকটেরিয়া থেকে 10 কোটি ব্যাকটেরিয়া তুমি তৈরি করলা। একটা একটা ইকোলাই যদি মনে করো 10 ফোঁটা ইনসুলিন তৈরি করে, ওর ক্ষমতা ধরো 10 ফোঁটা ইনসুলিন তৈরি করার, তাহলে 10 কোটি ব্যাকটেরিয়া, 100 কোটি ফোঁটা ইনসুলিন তৈরি করবে। আর 100 কোটি ফোঁটা ইনসুলিন মানে তুমি একটা মানুষের শরীরের জন্য, 10টা মানুষের শরীরের জন্য পর্যাপ্ত ইনসুলিন তুমি এই ব্যাকটেরিয়াগুলো থেকে, তুমি যদি এদেরকে একটা পাত্রে রেখে দাও, এখানে ফোঁটায় ফোঁটায় ইনসুলিন জমা হবে, তুমি সেটা কালেক্ট করে নিলা, নিয়ে তুমি বাজারজাত করলে, যে সিরিঞ্জের মধ্যে নিয়ে নিলা। দ্যাট ইজ দ্য নর্মাল থিং। তাহলে এখান থেকে তুমি নিয়ে নিলে ইনসুলিন, ওরা ফোটায় ফোটায় তৈরি করতে থাকলো, তুমি সেটা কালেক্ট করলা, কালেক্ট করে দিয়ে দিলা, আমরা ওকে দিয়ে কাজ করাই নিলাম, ওকে আমরা পাওয়ার দিয়ে দিলাম।
কথাটা কি বুঝতে পারছো? এর চেয়ে সহজ কোনো কিছু আছে? যেই জিনটা নিয়ে আমার কাজ করা দরকার, সেই জিনটাকে আমি ব্যাকটেরিয়ার শরীরে ঢুকাই দিব। ফলে ওই জিনটার পাওয়ারটা ব্যাকটেরিয়ার শরীরে চলে আসবে। ফলে ব্যাকটেরিয়া ওই জিনিসটা তৈরি করবে এবং সেটা আমি বাস্তব জীবনে আমাদের প্রয়োজনে কাজে লাগাবো। দেখছো ব্যাকটেরিয়াকে কিভাবে আমরা ব্যবহার করে ফেললাম। তাহলে এইখানে ইকোলাই ব্যাকটেরিয়াটা হলো আমার বাহক, বা স্পেসিফিকলি বললে প্লাজমিডটা হলে জিনটার বাহক। বুঝাতে পারলাম? এইটুকুকে আমরা ব্যবহার করি, প্লাজমিডটাকে আমরা ব্যবহার করি। ইকোলাইকে কেন চুজ করা হয়? কারণ তার ডাবলিং টাইম অনেক কম, ও খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে কয়েক দিনের মধ্যে কয়েক কোটি হয়ে যেতে পারে। চলো দেখি তো কয় দিনের মধ্যে কয় কোটি হয়। আমরা সার্চ দেই। তাহলে একটা দেখি কতটুকু সময় লাগে, যে 1 কোটি ব্যাকটেরিয়া হইতে। এবং আচ্ছা ভাইয়া, ইকোলাই ডাবলিং টাইমের সময় কি ট্রান্সফর্মড ইকোলাই তৈরি হয়? ও আচ্ছা, ও প্রশ্ন করলো যে ভাইয়া হ্যাঁ, এখন খেয়াল করো, আমরা তো একে ঢুকাই দিলাম, এ তো ট্রান্সফর্ম, এ যখন আরেকটা তৈরি করবে, যা তৈরি হবে হুবহু ওর মতো তৈরি হবে। প্রত্যেকেই কিন্তু ট্রান্সফর্ম। এর এখান থেকে যারা তৈরি হবে প্রত্যেকেই কিন্তু ভাইয়া ট্রান্সফর্ম। মানে এই যে 1 কোটি ব্যাকটেরিয়া বা 10 কোটি ব্যাকটেরিয়া যেইটাই বলো, প্রত্যেকেই কিন্তু ভাইয়া ট্রান্সফর্মড। বুঝাতে পারলাম? সবাই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াই তৈরি হবে। ঠিক আছে? সো আলটিমেটলি তোমার মাত্র 465 মিনিট লাগবে। 465 মিনিট মানে কত ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। 1 কোটি ব্যাকটেরিয়া তৈরি হতে মাত্র তোমার 7 ঘন্টা সময়, 7 ঘন্টা সময় লাগবে। একটা থেকে 1 কোটি, চিন্তা করতে পারছো? সাড়ে মানে সহজ বাংলায় বলে 8.25 ঘন্টা। 8.25 ঘন্টায় তুমি এই যে 1 কোটি। আর যদি 10 ক্রোর ব্যাকটেরিয়া পেতে চাও, এই যে আমি সার্চ দিলাম, একটা থেকে 10 কোটি ব্যাকটেরিয়া ইকোলাই, তুমি জাস্ট গুগল করতে পারো। ডাবলিং কি আলাদা কোনো প্রসেস নাকি নর্মাল সেল ডিভিশন? নর্মাল সেল ডিভিশন। বলছে ভাই ডাবলিং কি কোনো আলাদা প্রসেস? না, নর্মাল ব্যাকটেরিয়ার যে কোষ বিভাজন, একটা ইকোলাই ব্যাকটেরিয়া 20 মিনিটে একটা থেকে দুইটা হয়। কতটুকু সময় লাগে? 20 মিনিট। ইকোলাই ব্যাকটেরিয়ার স্বাভাবিক প্রসেস এটা, স্বাভাবিকভাবে। বুঝাতে পারলাম? এবং তুমি এখানে তাকায় দেখো, আর দেখো ভাইয়া, একটা থেকে 10 কোটি হতে সময় লাগে কত জানো? 8 ঘন্টা 52 মিনিট। একদম তুমি হিসাব করে বলে দিতে পারবা। চিন্তা করতে পারছো? এই যে আমি তোমাকে গুগল করে জানালাম, এই প্রসেসটা হতে 10 কোটি ব্যাকটেরিয়া হতে কতটুকু সময় লাগবে? 8 ঘন্টা 52 মিনিট। কি ভয়ঙ্কর! এবং এটা খুব স্বাভাবিক প্রসেস। শুধুমাত্র তুমি ব্যাকটেরিয়াটাকে ওদের খাবার দিয়ে দিবা। এই পাত্রের মধ্যে ব্যাকটেরিয়ার খাবার হলো গ্লুকোজ। তুমি ওকে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজের সাপ্লাই দিয়ে রাখো, ওরা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা জাস্ট হতে থাকবে। এবং 9 ঘন্টায় 10 কোটি। তুমি কি জিনিসটা বুঝতে পেরেছো? এবং কত পরিমাণ সংখ্যা! প্রসেসটা মাত্র তুমি যদি একবার ওকে চালু করে দাও, চলতেই থাকবে। এবং কি পরিমাণ ইনসুলিনও তৈরি করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। তাহলে শামসুল আলম, তোমাদের মনে এই টপিকটা নিয়ে কার কি প্রশ্ন আছে বলো। আমরা এটার একটা ছোটখাটো অ্যানিমেশন দেখার চেষ্টা করি। চলো আমরা এটার একটা ছোটখাটো অ্যানিমেশন দেখার চেষ্টা করি। কি কি দেখবো আমরা? এটা হলো লেটস স্টার্ট। এই কি এগুলো? কিরে, নেট ঝামেলা করছে। আচ্ছা, ডান। ইনসুলিন তৈরি তো হলো, এটা পাবো কিভাবে? ব্যাকটেরিয়ার ভেতর থেকে। ওই যে ব্যাকটেরিয়া তো ক্ষরণ করবে, ব্যাকটেরিয়া ইনসুলিনটাকে বাইরে ক্ষরণ করবে। আমাদের কোষ যেমন বাইরে ক্ষরণ করে, ব্যাকটেরিয়াটা ওর শরীর থেকে ড্রপ আকারে ক্ষরণ করবে। সবগুলোকে আমরা রস আকারে, মধু যেমন পায় অনেকটা, ধরো ওই রকমই আমরা ওটাকে কালেক্ট করে নিব। আচ্ছা,
এটা নেটের এই অবস্থার কারণটা কি? ডিএমসি ড্রিমার্স অফিসের সাথে কানেক্টেড, তারপরও এটা চলছে না কেন? কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড উইথ দিস? হতাশ। আরে ভিডিও চলছে না কেন? এইটা যদি চলে যায়, এই দেখো ছোট্ট ভিডিও, এটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো এই যে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ যেটা নিয়ে আমরা কাজ করব, এই যে প্লাজমিড, গোলটা হলো প্লাজমিড। এই যে ছুরি দিয়ে এই ডিএনএর এই অংশটুকু কেটে নিল, দেখতে পাচ্ছি। এইবার ওর একটা অংশ কেটে নিব, ওর একটা অংশ কেটে নিল, এই দুইটাকে লাগাই দিল, লাগিয়ে দিয়ে, কিরে তুই কি এইটুকুই দেখাবি খালি? আচ্ছা, ও শুধু এইটুকুই দেখাচ্ছে। আচ্ছা, তারপর এ কতটুকু দেখাবে? এই যে একটা থেকে দুইটা হওয়া, এই যে 20 মিনিটে ডাবল হচ্ছে, 20 মিনিটে একটা থেকে দুইটা হয়ে গেল। এইটা আমরা এইখানে দেখলাম, দুইটা থেকে চারটা হয়ে যাবে আরো 20 মিনিটে। ঠিক আছে, ছোট ছোট ব্যাকটেরিয়াগুলা, ছোট ছোট ভিডিওগুলো প্লে হচ্ছে, বড়টা কেন প্লে হচ্ছে না? সব প্লে হচ্ছে, তুমি প্লে হচ্ছ না কেন? একদম লো দেই। এখান থেকে এটা এটা কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। দেখি আমি আমার ফোনের নেট কানেক্ট করি, যদিও আমাদের অফিসের নেট খুব পাওয়ারফুল, কিন্তু স্মার্ট বোর্ডে বোধহয় অনেকদিন ধরে কানেক্ট করা নাই, সেই জন্য মোস্ট প্রবাবলি এটা চলছে না, বাট আশা করি এখন চলবে। লেটস স্টার্ট, চলো। এই যে দেখো, ওয়েট, তোমাদের জন্য একটা বেটা রেজুলেশন সিলেক্ট করি, 480, দ্যাটস গুড। ওকে, বেসিক প্রিন্সিপালস। সো উনি কাজটা দেখাচ্ছে যে উনি কাজটা কিভাবে করে। তো এগুলো আলটিমেটলি যে এইভাবে করা হয়, আমরা যেভাবে বোর্ডে করলাম ওটা তো থিওরি, বাস্তবে যে এইরকমভাবে করা হয় সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে মেইন বিষয়টা বুঝতে হবে। এই যে, সো দেখো আমরা কি পড়লাম? ডোনার সেল, দাতা সেল, ওই যে মানুষের কোষটা, এই যে আমাদের ডিএনএটা, ডিএনএ কন্টেনিং দ্য জিন অফ দ্য ইন্টারেস্ট, যেই জিনটা নিয়ে আমরা কাজ করব। যেমন এখানে আমাদের কোনটা দরকার? এই জায়গায় আমাদের দরকার ইনসুলিনটাকে, তাহলে এই জায়গায় সেই ইনসুলিনটা। ওকে, আচ্ছা। তারপর এই যে ব্যাকটেরিয়াটা, তাকায় দেখো, এই যে ব্যাকটেরিয়াটা, এই যে ব্যাকটেরিয়ার আসল ডিএনএ, আর এই গোলটা হলো প্লাজমিড। আমরা যা পড়লাম এই জায়গায় কিন্তু তাই দেখা যাচ্ছে। এরপর কি করব? এই অংশটুকু কেটে নিলাম, এখান থেকে ওই যে আমরা জিনটা আঁকলাম, এটা হলো এখান থেকে কেটে নেওয়া জিন, জিন অফ ইন্টারেস্ট, যে জিনটা আমরা কেটে নিলাম। এইবার ওই প্লাজমিডটাকে বের করে আনলাম, প্লাজমিডটাকে বের কইরালাম, বের কইরালাম, বড় কইরালাম, বড় করে ফেললাম। এবার ওর অংশটুকু কেটে নিব, রেস্ট্রিকশন এনজাইম কাটবো কি দিয়ে? কাঁচিটা কিসের? বায়োলজিক্যাল নাইফ। এই অংশটুকু কাটলাম যাতে ওখানে যুক্ত হতে পারে। কাট, দেখো এই যে কি সুন্দর করে কেটে ফেললাম। ঠিক আছে, এই ব্যাটাকে এবার এই জায়গায় লাগাই দিব। ভাই লাগাই দেওয়ার এনজাইমটার নাম কি? কি এনজাইম? লাইগেজ এনজাইম। এই যে দেখো লাইগেজ, LIGASE, দেখতে পাচ্ছ আশা করি। এই যে লাইগেজ এনজাইম দিয়ে লাগিয়ে দিচ্ছি, ও যায় লাগিয়ে দিল, দিল লাগায়। এবার একে আবার ওর পেটের মধ্যে ঢুকাই দিব। এইটা হয়ে গেল রিকম্বিনেন্ট প্লাজমিড বা রিকম্বিনেন্ট ডিএনএ। প্লাজমিডের মধ্যে ডিএনএই থাকে, প্লাজমিডের মধ্যে অন্য কিছু থাকে না। এইবার ওকে আবার ঢুকাই দিব। এই আবার ঢুকায় না, ওরা দেখাইছে যে ওখান থেকে তৈরি হয়। এই যে ভাইয়া, এইটা হলো ইনসুলিন, 1 বোতল ইনসুলিন। দেখো লেখা আছে, ইনসুলিনটার নাম কি? হিউমুলিন। ইনসুলিনটা হলো বাজারজাত করার সময় হিউমুলিন। আর কতটুকু আছে? 100 ml। কোন কোম্পানি? লিলি কোম্পানি।
তোমার বইয়ের মধ্যে এগুলো সব লেখা আছে। এইটা হলো পৃথিবীর তৈরি করা প্রথম ইনসুলিন, যেটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। কোম্পানিটার নাম লিলি, প্রতিষ্ঠান। ইনসুলিনটার নাম কি? হিউমুলিন। কত ইউনিট? এখানে 100 ইউনিট। বুঝাতে পারলাম? এবং দেখো কি সুন্দর লেখা। তোমরা তো ভালো, আমি জানি দেখতে পাচ্ছ কি না, দেখতে নাও পেতে পারো, কিন্তু ওই জায়গায় লেখা আছে রিকম্বিনেন্ট ডিএনএ অরিজিন। রিকম্বিনেন্ট ডিএনএ ব্যবহার করে তৈরি করা হয়েছে ইনসুলিন। হিউম্যান, মানুষের ব্যবহারের জন্য এই ইনসুলিনটা, ওই ব্যাকটেরিয়ার শরীর থেকে। এবং তোমরা যদি বাজারে এখনই যাও, আজকের ক্লাসটা শেষ করে, আজ ভাইয়া আগের ক্লাসটা ওয়েব অ্যাপে দেওয়া হয় নাই কেন? দেওয়া হয় নাই মানে ওয়েব অ্যাপে তো অটোমেটিক আপলোড হয়ে যাওয়ার কথা, গত পরশুর ক্লাসটা না দেওয়ার। তুমি একবার চেক করো তো সবাই আরেকবার, নাবিলা নাবু। দেখতে পাচ্ছি আলটিমেটলি, তারপর আমরা ওখান থেকে কালেক্ট করে নিব। এই তো, তাহলে এইটা একটা দেখলাম, আমি যা পড়াইছি হুবহু তাই এখানে, এক্সট্রা একটা কিছু বলেনি। আরেকটুকু দেখে নেই, আরেকটা যদি থাকে তাহলে খুব ভালো হয়। বায়োলজি উইথ অ্যানিমেশনস এইখানে দেখা যেতে পারে, বায়োলজি উইথ অ্যানিমেশনসে দেখা যেতে পারে। লোড হয় নাকি লাইগেস? তোমরা এটা কেমন বুঝতে পারলা আমাকে বলো? হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তোমরা কি আদৌ ক্লিয়ারলি বুঝতে পেরেছো? বুঝতে কি পেরেছো? ক্লিয়ার? খুব ভালো, বুঝতে পারলে খুব ভালো। এটা লোড হোক, তাহলে আরেকটা ভিডিও দেখলে তোমাদের কাছে জিনিসটা 100তে 100 পরিষ্কার হয়ে যাবে। ভাই মেইন আইডিয়া, মহিমা বুঝতে পেরেছে? সবাই বলো, ফারহান আসলেই বুঝতে পেরেছো কিনা? ওকে, আগের ক্লাসটা নাই ওই ব্যাপারে, আচ্ছা দেখতে হবে, আমি ক্লাস শেষ করে দেখছি। আচ্ছা ভিডিও প্লে হচ্ছে না, দ্যাটস নট এ বিগেস্ট ডিল, আমরা মেইন আইডিয়া বুঝে গেছি, একটা ভিডিও তো দেখলাম, আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ। এখন তুমি যদি এই যে তাকায় দেখো, মানুষের ইনসুলিন, এগুলো সব এখানে লেখা আছে, আমরা যা যা পড়লাম সব এই জায়গায় দেওয়া আছে। এ টু জেড আমরা এখানে পড়ে ফেলছি, আমি প্রত্যেকটা দাগাই দিব, প্রত্যেকটি দেখাই দিব যে আমাদের পড়া আসলে শেষ। তারপরও ইনসুলিন তৈরির প্রক্রিয়া, মেইন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য মেইন আইডিয়া, কথা পরিষ্কার? এখন ভাইয়া আগেই বলে রাখি, এই প্রসেসে যেভাবে ইনসুলিন তৈরি করলাম, কেউ তোমাকে যদি বলে ইনসুলিন না তুমি ইন্টারফেরন বানাও, ইন্টারফেরন না তুমি অ্যালবুমিন বানাও, তোমাকে যেটাই বানাতে বলুক, তোমাকে যেটাই বানাতে বলুক, সিস্টেমটা কি? যেটাই বানাতে বলুক সিস্টেমটা হুবহু একই। যেটাই বানাতে বলুক, এখানে তোমাকে ইনসুলিন না অ্যালবুমিন বানাতে বলুক, যাই বানাতে বলুক না কেন, দেখো ভাইয়া সবগুলাতে প্রসেস কিন্তু একটাই, প্রসেস কিন্তু একই, সেম প্রসেস তুমি ব্যবহার করবা। তাহলে কি কি জিনিস এইভাবে এই পদ্ধতিতে তৈরি করা যায়, পরীক্ষায় কিভাবে কিভাবে প্রশ্নটা আসতে পারে, আমরা আরও পুরাটাই পড়বো, কিন্তু প্রশ্ন কিভাবে কিভাবে আসতে পারে। ইনসুলিন পড়লা, কিন্তু ইনসুলিন ছাড়াও যদি বাকিগুলো আসে, প্রত্যেকটা প্রসেস সেম, ছবিটা সেম, শুধুমাত্র উপরের একটা জিনিস চেঞ্জ হবে, শুধুমাত্র এই জিনিসটা চেঞ্জ হবে। ইনসুলিনের জন্য তুমি জিন পাবা কোথা থেকে? ইনসুলিনের জন্য তুমি জিনটা পাবা মানুষের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, ইনসুলিনের জিনটা। অন্য যে জিনিসগুলো তৈরি করবা সেইটার জিনটা যেই জায়গায় পাওয়া যাবে, সেই জায়গাটার লাইনটা শুধুমাত্র ওই জায়গায় আসবে, বাকিটা। তাহলে দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত কয়েকটি ঔষধ ও এর প্রয়োগ, এইগুলা সবই এই পদ্ধতিতে তৈরি করা হয়। তাকায় দেখো, ইনসুলিন এইটা কোথায় ব্যবহার করা হয়? ডায়াবেটিসের চিকিৎসায়। ইন্টারফেরন এইটা ব্যবহার করা হয় ক্যান্সারের চিকিৎসায় এবং ভাইরাসের চিকিৎসায়, ক্যান্সার ও ভাইরাস জনিত সংক্রমণে। অ্যালবুমিন হলো প্রোটিন, মূলত যাদের বেশি রক্তক্ষরণ হয় আমরা তাদেরকে এটা দেই। শল্য বলতে সার্জারি, শল্য চিকিৎসা মানে সার্জারি, সার্জারিতে ব্যবহার করা হয়। এই রকম অনেকগুলো, এই যে দেখো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, একটু আগে লিখলাম টিপিএ, এইটা যদি হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাকে এটা ইঞ্জেকশন দিলে হার্ট অ্যাটাকটা অনেকটুকু কমে যায়।
তাহলে হার্ট অ্যাটাকের চিকিৎসাটা বা হৃদরোগ চিকিৎসায় হার্ট অ্যাটাকে ব্যবহার করা হয়। এই পুরো বক্সটা তো মুখস্থই করতে হবে, সেটা তো করবো, বাট এগুলো যে কোনোটাই আসতে পারে, কিন্তু যে কোনোটা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় মূলত ইনসুলিনটাই আসার সম্ভাবনা 99.99%। বাকি যেগুলো যে কোনোটা আসার সম্ভাবনা নাই বললেই চলে, কিন্তু প্রত্যেকটাই একই প্রসেসে, হুবহু সেম প্রসেসে বানানো হয়। শুধুমাত্র এইটার জিনটা যেই কোষের মধ্যে আছে সেই কোষ থেকে ওই জিনটা বের করে নিবা, বাকি প্রসেস তো হুবহু একই, একদম 100% একই। তো অনেক কিছু এই প্রসেসে বানানো যায়, এবং এইখানে যা যা বলা আছে একই জিনিস 3 থেকে 4 বার 5 বার করে বলা আছে। এখন ভাইয়া আমরা কি পড়বো, বইয়ের মধ্য থেকে পড়বো। তোমরা যেই ছবিটা পরীক্ষার জন্য শিখবা, তোমরা যেই ছবিটা তোমরা পরীক্ষায় আঁকবা, সেটা হলো এই জিনিসটা, এই ছবিটা দেখো। জীব প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরির প্রক্রিয়া, বা তোমাকে যদি পরীক্ষায় দেয় যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বর্ণনা করো, তাহলে এই জায়গায় লিখবা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। উদাহরণস্বরূপ ইনসুলিন প্রস্তুতি, তুমি ইনসুলিন প্রস্তুতি দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তুমি চাইলেই দেখাই দিতে পারো। এই যে তাকায় দেখো ভাই ও বোনেরা, প্রথমে মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ, ওখান থেকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাঙ্ক্ষিত ইনসুলিন তৈরি জিনটা আলাদা করে নিলা। তারপর ব্যাকটেরিয়ার শরীর থেকে প্লাজমিডটাকে বের করলা, বের করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ওই জায়গাটুকু কেটে নিলা এখান থেকে। পরে লাইগেজ এনজাইমের সাহায্যে তুমি দুইটাকে একসাথে লাগাই দিলা। লাগাই দেওয়ার পর এই জিনিসটা এখন কিসে পরিণত হলো? এইটা পরিণত হলো রিকম্বিনেন্ট, রিকম্বিনেন্ট ডিএনএতে। দেখো তৈরি হলো রিকম্বিনেন্ট ডিএনএ, যা পড়াইছি তাই। এরপর এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে তুমি ঢুকাই দিলা আবার ব্যাকটেরিয়ার শরীরে, এখন এটা হয়ে গেল বাহক ব্যাকটেরিয়া বা ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। আচ্ছা, আমরা এই শব্দটা এই জায়গায় বলেছি, ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া শব্দটা আমরা বলেছি, দ্যাটস ট্রু। এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া ছাড়াও তুমি শব্দটাকে ভাইয়া জিএম ব্যাকটেরিয়াও বলতে পারো। জিএম, তুমি আবার বলবে যে জিএম মানে কি? ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াকে তুমি চাইলে জিএম ব্যাকটেরিয়াও বলতে পারো বা জিএমও বলতে পারো। জিএম মানে হলো জেনেটিক্যালি মডিফাইড, জিএম মানে জেনেটিক্যালি মডিফাইড। ওর জিনটাকে আমরা মডিফিকেশন করলাম না, তাহলে এটাকে তুমি জিএম ব্যাকটেরিয়াও বলতে পারো বা ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলতে পারো। আর জিএমও মানে কি? জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। অর্গানিজম মানে অণুজীব, যাদের শরীরে এরকম জিনের পরিবর্তন করি তাদেরকে বলে জিএমও। জিএমও একটা এমসিকিউ আছে, আমি দেখাই দেবো, বইয়ের মধ্যে লেখা আছে। সো দ্যাটস ইট। তাহলে জিএম মানে জেনেটিক্যালি ব্যাক। এরপর এটাকে তুমি ভালো মতো একটা ট্যাঙ্কের মধ্যে দিবা। ট্যাঙ্কটার নাম কি? ফার্মেন্টেশন ট্যাঙ্ক, যেটার মধ্যে পর্যাপ্ত খাওয়া দাওয়া পাবে। ওটার মধ্যে সে বংশবৃদ্ধি করবে এবং ফোটায় ফোটায় ইনসুলিন তৈরি করবে। তুমি সেটাকে যে কালেক্ট করবা, কালেক্ট করার পর সিরিঞ্জ দিয়ে তুমি মানুষের শরীরে ঢুকাই দিলা। এর চেয়ে সহজ কিছু আর এই দুনিয়াতে আছে ভাইয়া? এতটা সহজ জিনিস আমরা তো দেখেই ফেললাম। কিরে, বুঝতে পেরেছো? এইটাই পরীক্ষার সিকিউ। এইটার চিত্র আঁকতে হবে। এইটার চিত্র যারা আঁকতে পারবে না তাদেরকে আর কি বলবো? এই ব্যাকটেরিয়া আর কম্পাস দিয়ে গোল গোল যদি কেউ আঁকতে না পারে, তার কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। এটাতে কিন্তু আহামরি কিছু নাই। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, জিনিসটা কি ব্রেনের মধ্যে ঢুকলো? তোমাদেরকে আমি মাছের রান্না শিখাই দিলাম। আমি যে চিত্র এঁকে বুঝাইছি, আমি কি নতুন কোনো চিত্র আঁকছি? আমি তো এই চিত্রটাই আঁকলাম। তোমরা পরীক্ষায় এইটাই আঁকবা, আমার চিত্রটা না। আমি তো কিছুটা সহজ করে আঁকলাম, জাস্ট তোমাদের যাতে বোঝার সুবিধা হয়। ভাইয়া আমারটা না, তোমরা এটাই আঁকো, আমারটা হচ্ছে ওইটা আঁকাটাই সহজ। আমি তো জাস্ট বেসিক আইডিয়াটা বোঝানোর জন্য। আমি তো জাস্ট ব্যাকটেরিয়াটা ব্যাকটেরিয়ার মতো আঁকছি, তোমরা ওইটা ওভাবে আঁকো। আমি তো মানুষের কোষটাকে এইভাবে আঁকছি, তোমরা ওখানে যেভাবে আছে সেইভাবে আঁকো। হ্যাঁ, ওইভাবে আঁকো, সবাই ওইভাবে দেখে অভ্যস্ত। আমারটাও 100% ঠিক, আমারটা 1%ও ভুল না, কিন্তু সবাই যেভাবে দেখে অভ্যস্ত সেইটা করার চেষ্টা করো। ঠিক আছে? তো আশা করি আমরা সব বুঝতে পেরেছি। কি সুন্দর দেখা গেল, কি সুন্দর বোঝা গেল, তাই না? আমরা সব বুঝে গেলাম। তাহলে এরই সাথে সাথে এই দেখি তো পুরা জিনিসটাকে ছোট করে নিয়ে আসি তো। আহ, কি সুন্দর, একদম। দিস ইজ অল। তাহলে এই যে, তাই না, এইটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। পুরাটাকেই এক স্লাইডের মধ্যে
পুরোটাকে এক স্লাইডের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, ডান, হ্যাভ উই গট দ্য পয়েন্ট? তুমি যদি বড় করো তাহলে প্রত্যেকটা একটা একটা করে দেখতে পাবা। ওকে, তাহলে দুটো এনজাইমের নাম জানলাম। এখন বইয়ের মধ্যে অনেক পড়া, তুমি যদি এখন বইটা খোলো তুমি কিছুটা ভয় পেলেও পেতেই পারো। ভয় পাবা না তা বলছি না, ভয় পাবা, কারণ একই কথা 5 বার লেখা আছে, একই কথা 5 বার লেখা আছে। এবং তোমাদেরকে আমি মাছের রান্নাটা ভাই শিখাই দিলাম। এখন তোমরা এখন রাঁধুনি হয়ে গেছো। তোমাদেরকে আমি রাঁধুনি, রস্যইকারী হবে এখন বোধহয় সব কিছুতে। তোমরা এখন ভাই রান্নাটা শিখে গেছো। এখন বাকি যা আছে রান্নাকে আরও মজাদার করতে আরও অনেক কিছু তোমরা করা যেতে পারে। অনেকে যেমন রান্না করার পরে সেটার মধ্যে অনেক কিছু দিয়ে দেয়, টমেটো দিল, হ্যান ত্যান করে, বেরেস্তা বলে যে বেরেস্তা দেয়, বা রান্নাটাকে আরেকটু ভালো করা হয়। এগুলো এখন আমরা করব, কিন্তু মেইন কথা হলো রান্নাটা খাওয়ার মতো কিনা। বুঝাতে কি পেরেছি? মানে জিনিসটা, মাছটা আসলে মাছের মতো হলো কিনা। যারা এইটুকু শিখলো তারা মাছটা রান্না করে ফেললো। এরপর এই মাছের সাথে এটার ঝোল কতটুকু হবে, আলু দিবা কিনা, এইগুলো এখন আমরা শিখব। এবং এইগুলো বইয়ের মধ্যে লেখা আছে। মেইন কথা পড়া হয়ে গেছে, ভেতর থেকে এখন প্রত্যেকটা পেজ ধরে ধরে না পড়াই দিলে তোমাদের প্রতি অবিচার করা হবে। আমি সেই অবিচারটা করতে চাই না। আচ্ছা, তো এটা এক নম্বর কথা। আমরা আজকে যতটুকু পারি চ্যাপ্টারটা, মেইন পড়া শেষ আসলে চ্যাপ্টারের, কিন্তু তারপরেও পুরো চ্যাপ্টারটা যাতে গো থ্রু করা যায় আমি সেই ব্যবস্থা করব। এবং সেটা আজকে যতটুকু পারি আগামী 20 মিনিট করব, আগামীকাল যতটুকু বাকি থাকবে সেটা আগামীকাল শেষ করব। হ্যাঁ, তো আগামীকাল শেষ করে আমরা শুক্রবার তো উদ্ভিদ সারিতত্ত্বের উপর পরীক্ষা নিব। আর পরের সপ্তাহ থেকেই আমরা, পরের সপ্তাহ বলতে শনিবার থেকে না, ওই সপ্তাহটা ভর্তির জন্য বন্ধ রেখে সাইকেল 4 শুরু করে দেবো, তারপরের সপ্তাহ থেকে দ্রুতই শেষ করে ফেলবো। কথা পরিষ্কার? ওকে, এখন সেইটা ইস্যু না। ইস্যু হলো যে আগামীকাল আমি রাতে ট্রাভেল করব এক জায়গায়, তো ক্লাস এবং রাতের বেলা আমাদের একটা অ্যাডমিশনের একটা লাইভও থাকতে হবে, পাবলিক লাইভ। যদি অ্যাডমিশনের পাবলিক লাইভটা না থাকে তাহলে আমি যেই টাইমে ক্লাস নিই 8টা থেকে 9:30-র মধ্যেই ক্লাস নিয়ে কালকে এই চ্যাপ্টারটা A to Z শেষ করব। আর যদি কালকে এই টাইমটাতে অ্যাডমিশনের লাইভ থাকে তাহলে তাহলে ক্লাসটা আমি চেষ্টা করব একটু আগে নিয়ে নেওয়ার। হ্যাঁ, কারণ রাতে 10টার দিকে আমাকে বের হতে হবে ট্রাভেলের জন্য। এই টাইমে যে কোনো একটা ক্লাসই আমার পক্ষে নেওয়া সম্ভব হবে এই টাইমটাতে। আর বাকিটা বুঝাতে পারলাম? ওকে, ঠিক আছে। তো মোটামুটি দ্যাটস দ্য প্ল্যান। আমরা এটাই জানিয়ে রাখলাম, যেহেতু তোমরা লাইভটুকু করো, বাকিরা তো বোধহয় রেকর্ড দেখে। তো বাকিরা যারা রেকর্ড দেখে তাদের জন্য আর কথা বলে লাভ নাই, তারা তো, তাদের কাছে সবসময় একই ঘটনা। তোমরা যারা লাইভ করো তাদের জন্যই এই কথাটুকু বলা। এখন আমরা যা যা পড়লাম এইগুলার প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে। এখন আমরা কি পড়তে যাচ্ছি? যা পড়াইলেন ভাইয়া সেইটাই এই জায়গায় লেখা আছে, কিন্তু লেখাটা বইয়ের মধ্যে লেখা। এবং রেস্ট্রিকশন এনজাইম নিয়ে একটা হিসাব, তারপর প্রত্যেকটা জিনিসের এখন আলাদা আলাদা করে একটু বেশি বেশি করে জানতে হবে, কিন্তু মূল পড়া কিন্তু আমাদের হয়ে গেছে। লেটস স্টার্ট। কোথায় আছি আমরা? ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। একটা জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন আরেকটা জীবকোষে ঢুকাই দিয়ে নতুন বৈশিষ্ট্য তৈরির জন্য একটা জীবকোষ থেকে নিলাম, আরেকটা জীবকোষে ঢুকাই দিলাম, মানুষের কাছ থেকে নিলাম, ব্যাকটেরিয়ার শরীরে ঢুকাই দিলাম। কোনো জীবের ডিএনএতে যে পরিবর্তনটা, ওই যে ব্যাকটেরিয়ার ডিএনএতে যে পরিবর্তনটা ঘটাইলাম, এইটাকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। আলটিমেটলি তো তাই, জিনটাকেই তো আমরা ইঞ্জিনিয়ারিং করলাম। এটা মুখস্থ করার কিছু নেই, যা করলাম তাই আমরা এখন পড়লাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ডিএনএ অণুর একটা ছোট্ট অংশ, জিনটুকু, কাঙ্ক্ষিত অংশটা ব্যাকটেরিয়া থেকে মানুষে, আবার উদ্ভিদ থেকে প্রাণীতে, আবার প্রাণী থেকে উদ্ভিদে, যা খুশি তাই করা যায়। তুমি অনেক কিছু করতে পারো, অনেকভাবে করতে পারো। আমরা এখানে কি পড়লাম? আমরা পড়লাম মানুষ থেকে ব্যাকটেরিয়াতে ঢুকাইলাম, কিন্তু চাইলে ব্যাকটেরিয়ারটা গাছের মধ্যে, ব্যাকটেরিয়ারটা প্রাণীর মধ্যে, সবই করা যায়। বুঝাতে পারলাম? সবই করা যায়। এবং যার শরীরে এটা করবা আলটিমেটলি তাকে বলা হবে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা জিইও।
জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, যার উপরেই, বা ট্রান্সজেনিক, যার জিনটা পরিবর্তন হয়েছে, টিও, এগুলো সব একই জিনিস। মানুষের ইনসুলিন তৈরি করা হয় কোন ব্যাকটেরিয়া দ্বারা? ইকোলাই ব্যাকটেরিয়া থেকে আমরা এটা তৈরি করি। এই জিনিসটা প্রথম লিখেছিলেন একজন সায়েন্স ফিকশন লেখক, যিনি জ্যাক উইলিয়ামসন জানলাম, তিনি এই শব্দটা প্রথম ব্যবহার করেন, বাট এইগুলো তিনি আবিষ্কার করেননি, যা শব্দটা প্রথম তিনি বলেছিলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং সায়েন্স ফিকশন এক সময় আজ থেকে 20 বছর হবে না, আজ থেকে 16-17 বছর আগে আমি যখন প্রথম বই পড়া শুরু করি, তখন সায়েন্স ফিকশন বই পড়তে আসলে অন্যরকম লাগতো। তখন তো 2010 সালের আগে আমি তো এসএসসি দিয়েছি, তো আমি আমার জীবনে সবচেয়ে বেশি বই আসলে ওই সময়টুকুতেই পড়েছি, 2007 থেকে 2012, ক্লাস 7, 8, 9, 10, 11, 12, এই 5 বছরে আমি আমার জীবনে সবচেয়ে বেশি গল্পের বই পড়ে ফেলেছি। আমি প্রত্যেক বছরই মনে করি স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় বক্তৃতা, বিতর্ক, এই সকল হাম নাত, এই সকল প্রচুর জিনিসপত্রে প্রচুর পুরস্কার পেয়েছি। আমার একটা আলমারি এখনও আছে, সব কিছুই আছে, মিনিমাম 100 থেকে 150 বই আমি শুধু পুরস্কার পেয়েছি আমার স্কুল থেকে। তো সেগুলো সবগুলো পড়ে ফেলেছিলাম। এবং সায়েন্স ফিকশন কথাটা, সায়েন্স ফিকশন পড়তে একসময় অসাধারণ লাগতো। এবং তোমরা আসলে এটা কল্পনা করতে পারছো না, মানে তোমরা, আমি জানি না, তোমরা তো 2000, তোমাদের জন্ম 2000, তোমরা এইচএসসি 25, তার মানে আমি এইচএসসি 12, তোমরা আমার চেয়ে 11 বছরের ছোট, তার মানে তোমাদের জন্ম এবং 2004-এ। তো 2004-এ মোটামুটি আমি জীবনে প্রথমবারের মতো 2004-5-এ প্রথমবারের মতো আমরা বাটন মোবাইল ইউজ করি। আর তোমরা ছোট্ট যখন থেকে 8-9 বছর 10 বছর বয়স, তখন থেকে তোমরা স্মার্টফোন দেখছো। আমরা তো এখন আমি আমরা জাস্ট জেনজির 1-2 বছর আগে আমার জন্ম, তোমরা তো জেনজি, তো আমার জন্ম জেনজির 1-2 বছর আগে। তো আমরা ট্রানজিশনটা দেখেছি, আমরা মোবাইল ছাড়া ছোট্টবেলা পার করছি, আমরা একদম শৈশব। আমাদের কৈশোরে আমরা বাটন ফোন ইউজ করেছি। আমি 2010 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, কল্পনাও করতে পারিনি যে টাচ ফোন বলে কোনো কিছু আছে। মানে আইফোন কিন্তু অনেক আগেই 2007-এ অলরেডি আমেরিকাতে চলে এসেছে, কিন্তু 2010-এ আমি এসএসসি দিয়েছি। আই হ্যাড নো আইডিয়া যে একটা ফোন টাচ করা যায়, ইউটিউবে ঢুকে ভিডিও দেখা যায় ঘন্টার পর ঘন্টা। আই হ্যাড নো আইডিয়া। এবং কোনোদিন কল্পনাতেও আসেনি যে এই রকম আমি দাঁড়িয়ে ক্লাস নিব, দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্টুডেন্টরা আমার কথা শুনবে, আমি বলবো এই এটার উত্তর কি, ওরা সাথে সাথে উত্তর দিবে, আমি একটা প্রশ্ন এখান থেকে তৈরি করে দিব, ওরা ওখানে উত্তর করবে, রেজাল্ট দেখব। তোমরা বিশ্বাস করতে পারবে না, 2010 সালে যদি আমাকে এগুলো কেউ বলে যে আগামী 5 বছর এই ঘটনা, 10 বছর এই ঘটনাগুলো ঘটবে, আমরা এটা কল্পনা করি নাই ভাই, সত্য কথা। প্রযুক্তি এত দ্রুত বদলে গেছে গত 10 বছরে, এটা ইনসেইন। মানে, এবং আগামী 10 বছরে কি ঘটবে 2024 সালে, তুমি এটা চিন্তাও করতে পারছো না। 2035 সালে তোমার কাছে মনে হবে এটাই তো হওয়ার কথা, এটা তো নর্মাল, কিন্তু ওই নর্মালটা 2035-এ নর্মাল, কিন্তু তুমি 2024-এ এটা হয়তো এখনো চিন্তাই করতে পারছো না যে 2035-এ কি অভাবনীয় প্রযুক্তি আসতে যাচ্ছে। যেমন অলরেডি 3D, ওই যে লাইভ কল, এখন তো তোমরা আমাকে একটা স্ক্রিনের সামনে দেখছো, তোমার আমার মধ্যে একটা স্ক্রিনের ব্যারিয়ার আছে। তোমার যদি আমাকে দেখতে হয় তাহলে তোমাকে ওয়েব অ্যাপে ঢুকতে হচ্ছে বা ফেসবুকে দেখতে হচ্ছে, তোমরা লাইভটা দেখতে পাচ্ছ। ভাইয়া, অলরেডি ভিআর চলে আসছে। 10-15 বছর পর সবার কাছে ছোট ছোট ভিআর কিট থাকবে। 10,000 টাকায় মানুষ তখন মোবাইলের পাশাপাশি ভিআর কিট কিনবে। এবং আমার এই ক্লাসটা আমি দেখতে পাবো যে তোমরা আমার সামনে ক্লাসরুমে বসা, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাবো যে আমি তোমাদের সামনে আমি তোমাদের সামনে তোমাদেরকে এটা পড়াচ্ছি। আমি জানি না ততদিন আমি এই ফিল্ডে শিক্ষকতা করব কিনা, বা আমি ততদিন আদৌ এই ফিল্ডে শিক্ষকতা করতে চাই কিনা। এবং তোমরাও তো ততদিনের স্টুডেন্ট থাকবে না, তোমরা ততদিনে 10 বছর পরে তোমরা সবাই প্রত্যেকের ফিল্ডে চলে যাবা, তোমাদের অনার্স মাস্টার শেষ হয়ে যাবে, তোমাদের সাংসারিক জীবন শুরু হয়ে যাবে, এবং তোমরা কর্মক্ষেত্রে প্রবেশ করবে। বাট তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তোমাদের বাচ্চা কাচ্চারা এই ফিল্ডটা পাবে। আজকের বাচ্চা কাচ্চারা ক্লাস 1-এর একটা বাচ্চা আজকে জুম ক্লাস করে, আমাদের সময়টা কল্পনা, মানে বিষয়টা হলো যে আমরা কল্পনাই করি নাই জিনিসটা যে হতে পারে, কল্পনায় তো আসতে হবে।
কল্পনাটাই আসে নাই। 10 বছর পর যদি ভাইয়ার কাছেই এটা ভালো হতো না ফারিয়া, 10 বছর পর তুমিও বায়োলজি পড়ো, এটা আমি চাই না। এবং আমি 10 বছর পর বায়োলজি পড়াচ্ছি, এটা আমি আসলেই চাই না। আমি চাই 10 বছর পর আমি এমন কিছু পড়াই যেটা আরও বেশি মানুষকে অনুপ্রাণিত করে, আরও বেশি মানুষের সরাসরি কাজে লাগে। বায়োলজি পড়াতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু 10 বছর পর যখন আমার বয়স হবে 40, এখন আমার বয়স অ্যারাউন্ড 30 হয়ে যাবে। দ্রুত 1 সেকেন্ড। তখন আমি মেডিকেল ফিল্ডের একজন টিচার হব এবং আমি হাতে কলমে বাচ্চাদেরকে, আমি যেই ফিল্ডে মেডিসিন করে আমি 10 বছর পর আমি চাই বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ যেই ফিল্ডেই যাই, মেডিকেলের যেই ফিল্ডে, যে আমার এখনও লক্ষ্য মেডিসিনের ডিগ্রি নিয়ে আমি হার্টের বিষয়ে পড়ালেখা করব। আমি চাইবো যে তোমাদেরকেই যাতে আমি পড়াই, তোমরাই আমার কাছে যাতে মেডিসিনের পড়াটা পড়তে আসো। ভাইয়া এখানে তোমাদেরকে যা পড়াচ্ছি মেডিকেলের ফিল্ডে এত এত পড়া, এবং বিশ্বাস করো মেডিকেলের ফিল্ডে মানে ভালো শিক্ষকের একটা খুব যথেষ্ট অভাব আছে। মেডিকেলের ফিল্ডে এত এত পড়া, তোমাকে কেউ এখানে সহজ করে দেওয়ার কেউ নাই। এখানে তোমাকে নিজেই নিজেরটা পড়ে নিতে হয়। কেউ যদি তোমাকে একটা কঠিন জিনিস সহজ করে দেয় কি যে ভালো লাগে। কারণ এখানে আমরা তোমাকে দেখাই দিচ্ছি যে এইটুকু পড়ো, এইটুকু বাদ। ভাইয়া তুমি যখন ডাক্তারি পড়বা, বাদ দেওয়ার মতো খুব বেশি জিনিসপত্র নাই। এমবিবিএস লেভেলে তারপর অনেক কিছু বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু তুমি যখন এই যে আমার লেভেলে আসবা, পোস্ট গ্র্যাজুয়েশন, তুমি যখন বিশেষজ্ঞ ডাক্তার হবা, তখন আর কোনো কিছু বাদ দিতে পারবা না। তোমার পরীক্ষা ওইভাবে নেওয়া হয়, অনেক কঠিনভাবে নেওয়া হয়। এবং তুমি যেহেতু তোমার হাতে রোগীর জীবন মরণ, তোমার একটা ছোট্ট সিদ্ধান্তে রোগীর জীবন মরণ হয়ে যেতে পারে, সেই জন্য ওইভাবেই চেষ্টা করা হয় তোমার যাতে প্রস্তুতির ওরকম থাকে। তো এখানে একজন ফ্যান্টাস্টিক ভালো শিক্ষকের খুব অভাব। তো আমার লক্ষ্য থাকবে যে পড়ালেখা করে নিজেকে একটা মোটামুটি লেভেলের একটা শিক্ষক তৈরি করা। 10 বছর পর যাতে তোমরাই তো 10 বছর পর এই ফিল্ডে আসবা, আলটিমেটলি টাইমিংটা মিলেই যাবে, তোমরা যারা ডাক্তার হবা। আমি চাই তখন আমার থ্রুতে, যদি বেঁচে থাকি সুস্থ থাকি, আমার থ্রুতে চিকিৎসার ফিল্ডে আমি ভালো কিছু করতে। এবং আমার সবসময় লক্ষ্য থাকবে যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কাজটা করা। হ্যাঁ, যাই হোক। এবং আমরা কিন্তু এখন যেটা আলোচনা করছি সেটা প্রযুক্তি। এতগুলো কথা কেন আসলো? কারণ উনি 1951 সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটা উনি প্রথম কল্পনা করেন, এবং তার কিছুদিন পরেই 1970 সালে, খেয়াল করো, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুরু করে দেয় মানুষ। তো আজকে যেটা কল্পনা করা হয়, কালকের কিন্তু সেটা বাস্তব। বুঝতে পারলাম? ভাইয়া মেডিকেলের শিক্ষক হবেন এবং অনেক বড় শিক্ষক হবেন। মহিমা, অনেক অনেক ধন্যবাদ তোমার শুভকামনা ভালোবাসার জন্য। অনেক বড় হওয়ার চেয়ে আমি অনেক যোগ্য বা দক্ষ হতে চাই, এইটুকু হলো আমার লক্ষ্য। তো মানুষ যেটা আজকে কল্পনা করে, মানুষ কিন্তু সেইটা সালগুলো একটু দেখে নিবা, ওই সালটা লাগবে না, এই সালটা লাগবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কবে থেকে শুরু হয়েছে? 50 বছর ধরে। বুঝতে পারলাম? সো এইটা আজকে আমরা যেটা কল্পনা করছি সেটা দেখবা যে 50 বছর পর এটা সত্যি হয়ে গেছে। হ্যাঁ, সো এখন এটা আমরা জানলাম। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে এটা কিন্তু আসবে, সুন্দর করে পড়ে নিবা। রিডিং পড়লেই বুঝতে পারবা, যদি বুঝতে না পারো আমাকে বলো। বুঝতে না পারার এই লাইনগুলো বুঝতে না পারার কোনো কারণ নাই। তুমি যদি এই অংশ রিডিং পড়ো, বুঝতে না পারার কোনো কারণ নাই। এবং এই যে একটা জিন থেকে একটা ব্যাকটেরিয়া, এই জিনিসটাকে কি বলা হয়? তাকায় দেখো, একটা থেকে 10টা বানাইলাম। এই যে একটা থেকে 10টা বানানোর প্রক্রিয়াটা, এই একটা থেকে 10টা বানানোর প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়া। ওর শরীরে আমি ঢুকাই দিলাম। দেখতে পাচ্ছ সিস্টেমটা? দেখছো? একজনকে ঢুকাই দিলাম, ও একটা থেকে 100 কোটি হইল। তো দেখো ওই জিনটা কিন্তু, আমি কিন্তু মাত্র একটা জিন কাটছি, কিন্তু মাত্র 9 ঘন্টা পর ওটা 100 কোটি জিনে পরিণত হলো। এই যে এটাকে আমরা জিন ক্লোনিং বলতে পারি। এটা তো আলটিমেটলি জিনটা কপি হচ্ছে, তাই না? ক্লোন হচ্ছে। তো এটাও আলটিমেটলি জিন ক্লোনিং। এটাও আসলে জিন ক্লোনিং। বুঝতে পারলাম? এটা আসলে জিন ক্লোনিং। বুঝতে পেরেছি? এইটাই এই জায়গায় বলা হয়েছে, দিস ইজ জিন ক্লোনিং।
ওকে, ঠিক আছে। সাদিয়া বলেছে ভাইয়া আপনার সার্জেন্ট হওয়ার ইচ্ছা নাই। ও আসলে লিখতে চেয়েছে সার্জন, সার্জেন্ট বানানটা হলো এটা, সার্জন মানে যারা সার্জারি করে। আমার আসলে সার্জন হওয়ার ইচ্ছা ছিল, পরবর্তীতে আমি আর সার্জন হওয়ার ইচ্ছা পরিত্যাগ করেছি। আমি আর সার্জারি করতে চাই নাই। হ্যাঁ, এক সেকেন্ড এসেছি। ওকে, দ্যাটস ইট। আমি এখন সার্জন হচ্ছি না, আমি এখন মেডিসিন বিষয়ে পড়ালেখা করছি। সো তোমরা দোয়া করো যাতে আমি মেডিসিনের পড়ালেখাটা জাতের পড়ালেখা করতে পারি। আমি এখনও পড়ালেখাটা আমার মন মতো করতে পারছি না, করতে চাই আর কি, করতে পারছি না। তো আমি এইটা করছি এখন, এইটা না, যাই হোক। সো ফাইন, রাইট, ওকে। এখন একজন বলেছে ভাইয়া রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আর ডিএনএ ক্লোনিং এটা কি একই? এই অর্থে এখানে যে অর্থে দেওয়া এই জিনিসটা এখানে একই, এইটাই তো লেখা আছে যে দেখো একে জিন ক্লোনিং বলা হয়, একই জিনিস। হ্যাঁ, তবে এই ক্লোনিং বিষয়টা খেয়াল করো, জিনিসটার নাম কি জিন ক্লোনিং। ক্লোন কিন্তু আরো অনেকভাবে করা যায়। ক্লোন মানেই কপি করা। আমরা কপি করি না, এই যে তুমি চাইলেই কিন্তু কপি করতে পারো, এই যে এইটা একটা এ, এইটা একটা এ, কপি করে ফেললা। তো কপি মানেই কিন্তু ক্লোন তৈরি করা। তো ক্লোনিং কিন্তু অনেক রকম আছে, তো এইটাকে আমরা জিন ক্লোনিং বলতেছি, শব্দটা এখানে খেয়াল করতে পারো। এই তো এবং এখানে এইটুকু রিডিং পড়লেই পারবা, এখানে এমন কিছু দেওয়া নেই যেটা তুমি বুঝবা না, ওই কথাগুলোই দেওয়া। এই যে এখানে কার কথা বলা হয়েছে, প্লাজমিডের কথা। কোন কোন ব্যাকটেরিয়ার প্লাজমিড ইউজ করা হয়? এইগুলা ব্যাকটেরিয়া প্লাজমিড বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ইকোলাই। এছাড়া অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স, এই ব্যাকটেরিয়াটাও ব্যবহার করা হয়, নামটা জেনে রাখতে পারো। এদেরকে কেন ব্যবহার করা হয়? এদেরকে সহজে খুঁজে পাওয়া যায়, এদেরকে পোষ মানানো সহজ, এরা দ্রুত বংশ বিস্তার করতে পারে এই কারণে। এবং এদের ভিতরে একটা স্পেশাল, সবার ভিতরেই থাকে, আমরা কোন জিনিসটাকে কাজে লাগাই? প্লাজমিড। প্রশ্ন হলো প্লাজমিড কি জিনিস? প্লাজমিড হলো মূল ক্রোমোজোম ছাড়া যে বৃত্তাকার ডিএনএ, এই যে। তাহলে প্লাজমিডের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। প্লাজমিডের আবিষ্কারককে মুখস্থ রাখতে হবে, বিজ্ঞানী ল্যাডারবার্গ, তিনি এটার আবিষ্কারক। এবং এই প্লাজমিডটা কিন্তু ভাইয়া দেখো, এটা কিন্তু একটা নিজস্ব ডিএনএ, ব্যাকটেরিয়ার অতিরিক্ত ডিএনএ, ঠিক আছে? এবং এই প্লাজমিডটার কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পড়ব। এবং একটা কোষের মধ্যে 1 থেকে 1000 পর্যন্ত প্লাজমিড থাকতে পারে। আমরা তো এখানে একটা আঁকছি, কিন্তু ব্যাকটেরিয়ার শরীরে 1000টা পর্যন্ত প্লাজমিড থাকতে পারে। চিন্তা করা যায় কতগুলো প্লাজমিড থাকতে পারে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন, এই প্লাজমিডগুলা স্বাধীনভাবে রেপ্লিকেট করতে পারে। এই লাইনটা ইম্পর্টেন্ট, তোমাদের অনেকের কাছে এই জিনিসটা না বুঝতে পারো তোমরা, কিন্তু যারা কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়েছো তারা তো ভাইয়া জানো রেপ্লিকেশন কি জিনিস, তারা তো ভাইয়া রেপ্লিকেশন পড়েছো। তোমাদেরকে যদি এখন বুঝাতে হয় রেপ্লিকেশন কি, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হবে। তো ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ, আর এইটা হলো প্লাজমিড। প্লাজমিড একটা থেকে দুইটা হওয়ার জন্য এর উপরে নির্ভর করে না। একটা থেকে দুইটা হওয়ার জন্য ও নিজেই পারে। এই জন্য বলা হচ্ছে যে ও স্বাধীনভাবে রেপ্লিকেশন বা অনুলিপন করতে পারে। মানে এ কিন্তু একাই 100, এর উপরে নির্ভরশীল না। এরও শরীরে ডিএনএ আছে, এরও শরীরে ডিএনএ আছে। এ হলো মূল ডিএনএ আর এ হলো অতিরিক্ত ডিএনএ। কিন্তু অতিরিক্ত হলেও এমন না যে ও মূল বিষয়ের উপর নির্ভরশীল, ও কিন্তু ভাইয়া ওর মতো স্বাধীনভাবে রেপ্লিকেট করতে পারে। ঠিক আছে, দেখো লিখাই আছে প্লাজমিড হলো বৃত্তাকার
ডিএনএ অণু। এটার ওজন দেওয়া আছে, ওজনটা মুখস্থ করবা, 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। এটার মধ্যে অল্প কিছু জিন থাকে, অল্প কথাটা গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিরকম ভাবে প্রশ্ন দেয় জানো? লিখে দেয় ট্রু অ্যান্ড ফলস, নিচের কোনটা সত্য মিথ্যা প্লাজমিডের জন্য। প্লাজমিড দ্বিসূত্রক ডিএনএ অণু, এটার ওজন এত, এটার মধ্যে অনেকগুলো জিন থাকে, এরকম দিয়ে দিল। তো এই যে অনেকগুলো জিন, এই কথাটা তো ভুল, এটার মধ্যে অল্প পরিমাণ জিন থাকে। প্লাজমিড কাটার জন্য কোন এনজাইম ব্যবহার করা হয়? রেস্ট্রিকশন এনজাইম। বুঝাতে পারলাম? এখন তোমরা বলতে পারো যে ভাই প্লাজমিডটা ব্যাকটেরিয়ায় থাকে কেন? মানুষের শরীরে তো প্লাজমিড থাকে না, কিছু স্পেশাল কাজ করার জন্য প্লাজমিড থাকে। কি কি? যেমন দেখো, কোন কোন প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু তৈরি করে, যেমন কোলিসিন, ভিব্রিওসিন। এগুলোর কি কাজ আমরা এখন সেটা পড়ব। এই পয়েন্টটা তো আমরা মাত্রই পড়লাম, প্লাজমিডগুলা স্বাধীনভাবে রেপ্লিকেশন করতে পারে। আর একটা ব্যাকটেরিয়ার প্লাজমিড আরেকটা ব্যাকটেরিয়াতে ঢুকে যেতে পারে কোন প্রক্রিয়ায়? কনজুগেশন। কনজুগেশন শব্দটার অর্থ কি? হোয়াট ডাজ ইট মিন বাই কনজুগেশন? কনজুগেশন হলো এইটা একটা ব্যাকটেরিয়া, এইটা একটা ব্যাকটেরিয়া, এর প্লাজমিডটা এর শরীরে ঢুকে গেল। কনজুগেশনের অপর নাম হলো মিলন। কনজুগেশন শব্দটার অপর নাম মিলন বা মিলে যাওয়া। তো আমরা বলি না হ্যাপি কনজুগাল লাইফ? তুমি ফেসবুকে দেখবা কারো যদি বিয়ে হয়, বিয়ে হওয়ার পর ছবি পোস্ট করে, অনেকেই লিখে নাইস কাপল, সুইট কাপল, বিউটিফুল কাপল। অনেকেই লিখে হ্যাপি উইশ ইউ আ হ্যাপি কনজুগাল লাইফ। কনজুগাল মানে মিলিত, যৌথ। তো কনজুগেশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে দুইটা ব্যাকটেরিয়া কাছাকাছি আসে, একে অপরের জিনিসপত্র আদান প্রদান করতে পারে। তো কনজুগেশন প্রক্রিয়ায় প্লাজমিড এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়ায় চলে যেতে পারে। এই একটা পয়েন্ট তোমাকে আমি জানিয়ে দিলাম। এখন প্লাজমিড, কয়েক রকমের প্লাজমিড আছে, এই টপিক থেকে মূলত এমসিকিউ আসবে। যেমন একটা প্লাজমিডের নাম এফ প্লাজমিড বা এফ প্রাইম প্লাজমিড, একটা প্লাজমিডের নাম আর প্লাজমিড, একটা প্লাজমিডের নাম কোল প্লাজমিড। তোমাকে তো বললাম যে ব্যাকটেরিয়ার শরীরে 1 থেকে 1000 পর্যন্ত প্লাজমিড থাকতে পারে। এইগুলোর মধ্যে কয়েক রকমের কাজ করার জন্য কয়েক রকমের প্লাজমিড থাকে। যেমন তোমাকে মাত্র বললাম যে কনজুগেশন প্রক্রিয়ায় এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়ায় প্লাজমিড চলে যেতে পারে। এরা কোন প্লাজমিড ভাইয়া? এরা এফ প্লাজমিড। এফ দিয়ে বুঝায়, এফ মানে ফার্টিলিটি। ফার্টিলিটি মানে উর্বরতা। উর্বরতা মানে বংশবিস্তার। বংশবিস্তারের জন্য দায়ী বা একটা থেকে আরেকটার মধ্যে যাওয়ার জন্য দায়ী যেই প্লাজমিডটা, সেটা হলো এফ প্লাজমিড। দেখো, এসব প্লাজমিড এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান স্থানান্তর করে, মানে একটা থেকে আরেকটাতে যেতে পারে তারা। এফ মানে ফার্টিলিটি। এবং এই প্লাজমিডগুলা শরীরে পিলি তৈরি করে যা তাদের যৌন জননে সাহায্য করে। এই যে ব্যাকটেরিয়ার যৌন জনন, খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা ভুল করি। যৌন জনন শব্দটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্য মিসনোমার, এটা একটা ভুল শব্দ। এটা একটা ভুল শব্দ ভাইয়া। যৌন জনন হলো সেই প্রক্রিয়া যেই প্রক্রিয়া একটা শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হবে, মিলিত হয়ে জাইগোট তৈরি করবে, শুধুমাত্র এবং শুধুমাত্র সেই প্রক্রিয়াটাকেই বলা হয় যৌন জনন। যেখানে একটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হবে, সেইটাকে বলে যৌন জনন। ভাইয়া ব্যাকটেরিয়া তো নিজেই মাত্র একটা কোষ, ওর তো শুক্রাণু ডিম্বাণু তৈরিই হয় না। ব্যাকটেরিয়ার কিন্তু কখনোই কোনো শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না। তাহলে ব্যাকটেরিয়ার যৌন জনন কথাটা কেন বলল? এইটা একটা মিসনোমার। মিসনোমার মানে কি? অপপ্রয়োগ। এইটা একটা শব্দের অপপ্রয়োগ। এই প্রয়োগটা আসলে অপপ্রয়োগ, ভুল প্রয়োগ শব্দটা বলবো না, প্রচলিত ভুল বললেও ঠিক হবে। মানে প্রচলিত ভুল বা অপপ্রয়োগ শব্দটা ঠিক নাই। কিন্তু কেন বলা হয়? কারণ এই যে দুইটা ব্যাকটেরিয়া যখন মিলিত হয়, দুইটা ব্যাকটেরিয়া যখন মিলিত হয়, ধরো এরকম আর কি, এইটা একটা ব্যাকটেরিয়া, এইটা একটা ব্যাকটেরিয়া, এইটা এর ডিএনএ, এইটা এর ডিএনএ, এইটা এর প্লাজমিড, এইটা এর প্লাজমিড।
এই ব্যাটার প্লাজমিডটা এর শরীরে যাবে। তাহলে এ হলো দাতা, এ হলো গ্রহিতা। ধরো এ হলো পুরুষ যে শুক্রাণু দান করে, এ হলো স্ত্রী যে ডিম্বাণু শুক্রাণুটা গ্রহণ করে। বাস্তবে তো তাই হয়, তাই না? পুরুষ শুক্রাণু দান করে, স্ত্রী শুক্রাণু গ্রহণ করে। এখানে তো শুক্রাণু ডিম্বাণুর বিষয় নাই, এখানে আদান প্রদান করতেছে কি, ধরো সে প্লাজমিড আদান প্রদান করতেছে। জাস্ট বোঝানোর জন্য যে আলটিমেটলি এখানে একজন দাতা থাকে, একজন গ্রহিতা থাকে, এবং এই মিলনটাকে আমরা যৌন জননের সাথে তুলনা করতে পারি, সেই জন্য এই প্রসেসটাকে যৌন জনন বলা হয়েছে। কিন্তু ভাইয়া বাস্তবে যৌন জনন কিন্তু হয় না, এটা জাস্ট একটা বোঝানোর সুবিধার্থে এই আলোচনাটা। এবং এখানে একটা কথা বলেছে পিলি তৈরি করে, পিলি। তো ভাইয়া এইরকম পিলি মানে এরকম ছোট ছোট দাড়ি, এই পিলিগুলা দিয়ে ব্যাকটেরিয়াগুলা একসাথে যুক্ত হয়, যুক্ত হয়ে পরে তাদের মধ্যে একটা নালী তৈরি হয়। এই জায়গায় এরকম একটা ছোট্ট নালী তৈরি হবে, এই নালীটা দিয়ে প্লাজমিডটা এখান থেকে এখানে যাবে। তো এইটাই বলা হয়েছে এফ প্লাজমিড সম্পর্কে। আশা করি অনেকটুকু বোঝাতে পারলাম। ওকে, কনজুগেশন নালী, ইয়েস, ভেরি গুড। এটা কিন্তু আছে অণুজীব চ্যাপ্টারে, এই পড়াটা আছে এবং সেখানে দেওয়া আছে। আর প্লাজমিড, এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। তোমরা শুনে থাকবা যে তোমরা যদি এখনই কোনো ডাক্তারের বক্তব্য শোনো কখনো, দেখবা যে বাংলাদেশের যারা ডাক্তার তারা মাঝে মাঝে একটা কথা বারবার বলে যে ভাই ঔষধটা যে খাবেন অ্যান্টিবায়োটিক ইচ্ছা মতো খাইয়েন না, শুধুমাত্র যারা রেজিস্টার ডাক্তার তাদের কথা শুনে ভাই অ্যান্টিবায়োটিক খাইয়েন, না হলে এক সময় আর আপনার শরীরে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না। এই যে আপনার শরীরে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না, এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে না, বাধা। রেজিস্ট্যান্স জিনিসটা আজকে আমরা দেখলাম দুই জায়গায়, একটা হলো ইনসুলিনে বাধা আর একটা হলো অ্যান্টিবায়োটিকে বাধা। এই জিনিসটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আচ্ছা, তো কেন কাজ করবে না, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ছোট্ট করে জাস্ট উদাহরণ দিয়ে বলে দেই। বল্টু প্রচণ্ড জ্বর, মনটা খারাপ, কারণ ওর প্রচণ্ড জ্বর। কেন ওর জ্বর? এই আর 10 মিনিট হবে, এই টপিকটা শেষ করে ক্লাস শেষ। ওর জ্বর কেন? কারণ ওর শরীরে ইকোলাই ব্যাকটেরিয়া ঢুকছে। কতগুলা? 1 কোটি। সেজন্য ওর শরীরে ইনফেকশন হয়েছে, প্রচণ্ড জ্বর। বল্টুকে তুমি অ্যান্টিবায়োটিক দিলা, একটা অ্যান্টিবায়োটিক দিলা, ধরো তোমাদের প্রিয় অ্যান্টিবায়োটিকের নাম জিম্যাক্স, জিম্যাক্স অ্যান্টিবায়োটিক দিলা। এখন এই জিম্যাক্স অ্যান্টিবায়োটিক খাওয়ার পর, জিম্যাক্স অ্যান্টিবায়োটিক মোট খেতে হয় মোট সাধারণত 6টা। প্রথম দিন 2টা, তারপর 5 দিন খেতে হয় একটা একটা করে, ঠিক আছে? মোট ধরো 6টা খেতে হয়, বা 5টা খেলেও চলে। তো বল্টু প্রথম দিন 2টা খাইলো, 1 কোটি থেকে মরে গেল 40 লাখ ওই অ্যান্টিবায়োটিকের পাওয়ারে। এখন থাকলো 60 লাখ ওর ইকোলাই। আরও পরের দিন একটা খাইলো, আরও 20 লাখ মরে গেল, এখন থাকলো 40 লাখ। পরের দিন আরও একটা খাইলো, আরও 20 লাখ মরে গেল। খাওয়ার পর যখন 20 লাখ হলো, তখন ওর জ্বর টর মোটামুটি চলে গেল। সাধারণত জ্বর টর করতে অনেক বেশি পরিমাণে জীবাণু লাগে। যখন ওর শরীরে 20 লাখ, তখন ওর জ্বর একদম চলে গেল, ও ভালো অনুভব করা শুরু করলো, এবং বডির নিউট্রোফিলগুলো, লিম্ফোসাইটগুলো যুদ্ধ করে বাকি যে 20 লাখ ছিল, ওই 20 লাখ আর শরীরে তেমন কিছু ওরা আসলে আর শরীরেও তেমন কোনো জ্বর টর করতে পারলো না, জ্বর ব্যথা তৈরি করতে পারলো না। কিন্তু ওরা ভাইয়া, ওরা কিন্তু মরেও গেল না, ওরা কিন্তু ভাইয়া শরীরে থেকে গেল। ওরা শরীরে আর রোগ করতে পারতেছে না, ওদের এই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হয়েছে, কারণ ওদের সব সঙ্গী সাথী মরে গেছে। ব্যাপারটা অনেকটা এইরকম যে তোমরা যখন দেখবে যে যুদ্ধে যায়, যখন যুদ্ধে গেলে 100 জন মিলে যে পরিমাণ হামলা চালাবে, হ্যাঁ, 80 জন দেখলে চারপাশে মরে পড়ে আছে, বাকি 20 জন
ওরা কিন্তু আর হামলা চালাবার সাহস পাবে না। ওরা তখন 20 জন ওরা সেফ জায়গায় চলে যাবে, ওরা যে লুকাবে, যে ওরা বলবে যে এখন আর হামলা চালাইলে আমরাও মারা যাব, আমরা এখন আর হামলা চালাবো না, আমরা এখন যে লুকাই, পরবর্তীতে শক্তি সামর্থ্য নিয়ে আসে এই বেটাকে এদেরকে আমরা মারবো। একই ঘটনা এখানেও, এই 20 লাখ ওরা কিন্তু মরলো না, ওরা কিন্তু বেঁচে থাকলো। এবং ওরা দেখলো যে ওদের ভাই ব্রাদারদেরকে কে এসে মেরে গেল, কে এসে মেরে গেল? জিম্যাক্স। জিম্যাক্স এসে ওদের ভাই ব্রাদারকে মেরে গেল। ওরা তো আন্দোলনে গিয়েছিল বা ওরা তো যুদ্ধে গিয়েছিল, যুদ্ধে গিয়ে ওরা দেখলো যে আমাদেরকে এই রকম গুলি করে মারা হয়েছে, এই রকম গুলি চালানো হয়েছে, আমরা যদি পরের বার এই গুলিটা ঠেকায় দেওয়ার জন্য বুলেট প্রুফ জ্যাকেট পরে যাই, তাহলে কিন্তু আমরা আর মরব না। ওরা এই 20 লাখ শরীরে থেকে এই জিমেক্সের বিরুদ্ধে তারা কি তৈরি করবে? জিমেক্সের বিরুদ্ধে ঢাল তৈরি করবে। বুঝাইতে পারলাম? ঢাল তৈরি করা যখন শেষ হয়ে যাবে, ওদের যেদিন কোনো এক সময় আবার সুদিন ফিরে আসবে, হঠাৎ করে ওরা আবার আস্তে আস্তে সংখ্যায় বাড়া শুরু হইল। আবার 10 বছর, ধরো 5 বছর পরেই বল্টু আবার জ্বর, বল্টু ভাবলো যে আরো জিমেক্স খাই, বল্টু এবার জিমেক্স খায়, কিন্তু বল্টু এবার জিমেক্সে আর কাজ হয় না, কারণ জিমেক্সকে ঠেকায় দেওয়ার মেশিন ওরা বানায় ফেলছে। বল্টু জ্বর শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই যে জ্বর বাড়লো বাড়লো বাড়লো, এই জিনিসটা এই অ্যান্টিবায়োটিকের কাজ করলো না, এইটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবং এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই জিনিসটা ব্যাকটেরিয়া কিভাবে করে, এই জিনিসটা ব্যাকটেরিয়া কিভাবে করে, এইটা ব্যাকটেরিয়া করে এই প্লাজমিডের সাহায্যে। প্লাজমিড ওই জিনিসটাকে চিনে রাখে, ওই অ্যান্টিবায়োটিকের জিনটাকে চিনে রাখে এবং চিনে তার প্রতিরোধ তৈরি করে। দ্যাটস ইট। বুঝাতে পেরেছি? লাস্ট ওয়ান, আমাদের এটি আজকের দিনে লাস্ট টপিক। কালকে আমরা বাকিটুকু শেষ করব। কিছু কিছু প্লাজমিড যাদের ব্যাকটেরিয়া শরীরে থাকে, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া শরীরে, তারা একটা প্রোটিন তৈরি করে। কিছু কিছু ব্যাকটেরিয়ার শরীরে কিছু কিছু স্পেশাল জিন থাকে যারা এই রকম প্রোটিন তৈরি করতে পারে একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়াকে মারার জন্য। ধরো এইটা একটা ব্যাকটেরিয়া, নাম না জানা ব্যাকটেরিয়া, আর এইটা আমাদের ইকোলাই। এই ইকোলাইকে মারার জন্য এই ব্যাকটেরিয়া একটা স্পেশাল পদার্থ ক্ষরণ করে, এই পদার্থটার নাম কোলিসিন। কে তৈরি করে? এই ব্যাকটেরিয়াটা। আমরা এই ব্যাকটেরিয়াটার কাছ থেকে যদি কোলিসিনটা কালেক্ট করে নিতে পারি, এবং তোমার শরীরে যখন ইকোলাই আক্রমণ করবে, আমরা তোমাকে যদি কোলিসিন খাওয়াই দেই, তাহলে ইকোলাই ব্যাকটেরিয়াটা মরে গেল। আমরা এটাও খুঁজে বের করছি, ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু শত্রুতা থাকে, ওদের মধ্যেও যুদ্ধ হয়। তো ইকোলাইকে মারার জন্য যেই পদার্থটা নিজেরাই তৈরি করে, সেটার নাম কোলিসিন। একইভাবে কলেরার জীবাণুর নাম ভিব্রিও কলেরি, কলেরার ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও। ওইটাকে মারার জন্য যেই পদার্থটা তৈরি করে তার নাম ভিব্রিওসিন। অন্য ব্যাকটেরিয়া তৈরি করে ওকে মারার জন্য। বুঝতে পেরেছি? এই তো, তাহলে প্লাজমিড পর্যন্ত আজকে তোমাদেরকে পড়ালাম। আমাদের আসলে মূল পড়াটা শেষ। আগামীকাল আমি দুপুরের মধ্যে জানিয়ে দিব যে কয়টায় ক্লাস নিব, নিয়ে আমি এই চ্যাপ্টারের বাকিটুকু জাস্ট গো থ্রু করে দেবো। আমাদের পড়া আসলে শেষ, কালকে চ্যাপ্টারটা বাকিটা গো থ্রু করে দিব। ঠিক আছে ছোট্ট ভাইয়া আপুরা, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। টানা 1 ঘন্টা 45 মিনিট ক্লাস নিলাম। আমি যেহেতু 1.5 ঘন্টার মধ্যে শেষ করি, ওই জন্য অনেকেই কিছুটা বলছে যে ভাইয়া আজকের মতো থাক। আচ্ছা, আজকের মতো থাক, অস্থির হওয়ার দরকার নাই। আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ। ঠিক আছে, ওকে, তাহলে আগামীকাল আবার দেখা হবে এবং এই সাইকেলটা আমরা আগামীকাল শেষ করে ফেলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইয়া জিন তৈরি করে নাকি প্রোটিন? আরেকবার বলবেন। প্রোটিন তৈরি করে, জিন তো ওদের শরীরে থাকে, ওই প্লাজমিডে থাকেই। ওরা কিছু প্রোটিন তৈরি করে, ওই প্রোটিনগুলা পরে ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। ওদেরকে মারার জন্যই ওরা তৈরি করে। হ্যাঁ, প্লাজমিডের মধ্যে ওই জিনগুলো থাকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।